নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। বাসর রাতে যখন একজন স্বামী জানতে পারে তার সদ্য বিয়ে করা বউ মানুষ নয়, একটা ভয়ঙ্কর পরী, তখন তার কি করা উচিত ভেবে পায় না আহিন। রুমের সোফায় এক কোণে ধপাস করে বসে পড়ে সে, আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দিব্যি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন ঢক গেলে শক্ত কণ্ঠে মেয়েটির দিকে প্রশ্ন করে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি সত্যি পড়ি? মেয়েটা বিকট শব্দে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসলো, যেন সে এমন মজার কথা আগে কখনো শুনেনি। আহিন এই হাসিতে কিছুটা বিরক্ত বোধ করছে। মেয়েটা হাসি থামিয়ে বলল, বুদ্ধু, আমি যদি পড়ি না হতাম তাহলে সিলিং ফ্যানের উপরে বসে পা দোলাতে পারতাম। বলেই আবার নিজের মতো হাসতে লাগলো। আহিন টেনশনে এক হাতে নিজের চুল ছিঁড়তে শুরু করে ভাবলো, ঠিকই তো, মেয়েটা যদি স্বাভাবিক মানুষ হতো তবে কি সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে পারতো? আহিনের মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে, তাই সামনে যে ব্যাপারটা ঘটছে সেটা বিশ্বাস করতে পারছে না। মেয়েটা হাসি বন্ধ করে আহিনের দিকে তাকালো। আহিন তখনও মেজের দিকে তাকিয়ে চুল ছিঁড়তে ব্যস্ত। কি এত ভাবছিস? বিশ্বাস হচ্ছে না তাই তো? কথা শুনে আহিন মাথা তুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির সাথে সাথে এক লাফে সিলিং ফ্যান থেকে মেঝেতে এসে নামে। আহিন নিজের অবাকতা সামলে নেয়। এই মেয়ে সত্যিই জিন পরি। সাধারণ মেয়ের পক্ষে অত উঁচু থেকে মেঝেতে লাফ দেওয়া অসম্ভব। মেয়েটি মাথা থেকে শাড়ির ঘুমটা ফেলে আঁচলটা কোমরে গুজে নেয়। তারপর আহিনের দিকে ঝুঁকে বলল, আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না। আশা করি যা প্রমাণ দিয়েছি তা যথেষ্ট। আহিন মেয়েটির চোখ থেকে চোখ সরিয়ে নিল। ভয়ে তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মেয়েটির চোখগুলো লাল রক্তবর্ণের রং ধারণ করেছিল। তা দেখে আহিনের ভয় ভয় করতে লাগলো। আপনি যদি পড়ি হয়ে থাকেন তবে আমায় বিয়ে করলেন কেন? মেয়েটি খানিকটা রেগে গিয়ে বলল, অত কথা জেনি তোর কি কাজ? আমাকে কি তোর কাছে জবাবদিহি করতে হবে? আহিন চুপ করে রইল। মেয়েটা বেশ রেগে গেছে। এই অবস্থায় তাকে তুলে আছাড়ও দিতে পারে। মেয়েটি আহিনের পাঞ্জাবের কলার ধরে দাঁড় করিয়ে বলল, আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের একজনও বাঁচবে না। তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমি পুকুরের হিংস্র মাছগুলোকে খাওয়াবো। অতএব আমি যেখানে চলবো থাকবো, তাতে বাধা দিতে আসবি না। আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবি না। এরপর মেয়েটা তার শাহাদাত আঙ্গুলের বড় নখ দিয়ে আহিনের চেহারায় আস্তে আস্তে আঁচড় কাটতে কাটতে বলে, কোন রকম চালাকি করার চেষ্টা ভুলেও করবি না। আমি কিন্তু খুব শক্তিশালী পড়ি, সব বুঝতে পারি। এখন এখান থেকে যা। আহিন চুপচাপ রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। পুরো ব্যাপারটা এখনো কেবল তার ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। আহিন সবে মাস্টার শেষ করে ব্যাংকে জব নিয়েছে। এর মধ্যেই পরিবারের সবার, বিশেষ করে দাদার পীড়াপিড়িতে ওনার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মেয়েকে দেখার সুযোগ হয়নি আহিনে। বিয়ের সময় জাফরিনকে এক নজর দেখেছিল আহিন। বেশ গোলগাল চেহারা, দুধে আলতা গায়ের রং, সুস্বাস্থ্যবতী, টানা টানা চোখ। এমন মায়াবী চেহারা দেখে জোর করে বিয়ে করার কষ্টটা ভুলে গিয়েছিল সে। অনেক আশা নিয়ে যে বাসর ঘরে ঢুকলো, মনে হলো তার মাথায় মস্ত আকাশ ভেঙে পড়লো। জাফরিন সিলিং ফ্যানের উপর বসে পা দোলাতে দোলাতে গুনগুন করছে। তারপর তার দিকে তাকিয়ে মস্ত একটা হাসি দিয়ে বলল, এভাবেই কি দেখছিস? আমি তোর পরি বউরে। ঘটনাটা ভেবে আহিনের শরীর শিউরে ওঠে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়ে। তখন তার কি করা উচিত বুঝে উঠতে পারছে না। সবাইকে কি এসব জানাবে? কিন্তু মুহূর্তেই মনে পড়ে যায় জাফরিনের দেওয়া হুমকির কথা। আহিনের একান্নবর্তী পরিবার, দাদা, মা, বাবা, ছোট বোন আর কাকা কাকি এবং তাদের দুটো ছেলে মিলেই সবাই একসাথে থাকে। তার জন্য এদের কোনো ক্ষতি হলে সেটা কি করে মেনে নিবে সে? এখন আপাতত চুপ থাকার অপশনটা বেছে নেয় আহিন। পরে ভেবেচিন্তে কিছু একটা করা যাবে। এখন শুধু দেখতে হবে তার পরিবউ জাফরিন কি করতে চায় আর কি কি করে। রাত বাড়ায় আহিন ছাদ থেকে নেমে রুমে ঢুকে। রুমে কোথাও জাফরিনকে দেখতে পাচ্ছে না। একবার সিলিং ফ্যানের দিকে তাকায় আহিন, সেখানেও নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, এই পরি নিজে থেকেই ভেগেছে। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে আহিন। চোখ বন্ধ করতেই শুনতে পায় জাফরিনের কণ্ঠ। কি ভেবেছিস আমি ভেগে গেছি? বুদ্ধু, পালানোর জন্য কি তোর মতো একটা হাবাগোবা কি বিয়ে করেছি? হ্যাঁ। আহিন চোখ মেলে তাকিয়ে দেখে জাফরিন তার শরীর বরাবর কিছুটা দূরত্বে শূন্যে ভাসছে। আহিন কি উত্তর দিবে ভেবে পায় না। তবে কথাটা তার বেশ গায়ে লেগেছে। সে মোটেও হাবাগোবা নয়।
কেবল মেয়েটার ভয়ে চুপ করে আছে। নে ঘুমা, আমারও বেশ ঘুম পেয়েছে। বলেই ভাসতে ভাসতে আহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। আহিনের আর ঘুম এলো না। পাশে একটা ভয়ঙ্কর পরী ঘুমাচ্ছে ভেবেই তার শরীর বারবার শিউরে উঠছে। এই মেয়ে কার রূপ ধরে এখানে এসেছে কে জানে। তবে আহিন খুব ভালো করেই বুঝতে পারছে জাফরিন খুব ভয়ঙ্কর দেখতে, খারাপ পরী। দাদা, আপনি যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছেন সে আসলে... এটুকু বলেই আহিন ঢোক গিলল। আহিনের দাদা নাস্তা খাওয়া বন্ধ করে ধরা গলায় বলল, সে আসলে কি? সবাই নাস্তা খাওয়া বন্ধ করে বিস্মিত চোখে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন দ্বিতীয়বার ঢোক গিলে সবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলে জাফরিন এসে তার পাশে দাঁড়ায়। আহিনের পিঠে নখ দিয়ে খুব জোরে একটা আঁচড় কাটে। আহিন ব্যথা পেয়ে কুকরিয়ে ওঠে। আহিনের মা আয়েশা খানম উঠে আহিনের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। আহিন এক নজরে জাফরিনের দিকে তাকায়। জাফরিন অগ্নি চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিছু হয়নি মা, পেটটা মোচড় দিল, আমি উঠছি। আহিন, অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি? দাদার এমন কঠিন কথায় আহিন মাথা নিচু করে বলল, মেয়েটা আসলেই একটু বাচ্চা ধরনের, এটাই বলতে চেয়েছি। বয়স কম, একটু বাচ্চামি থাকবে। সেসব তুমি যদি সামলে নিতে না পারো স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? দাদার কথা শুনে মাথা নাড়িয়ে সায় দিয়ে আহিন উঠে চলে আসে। রুমে এসে টি শার্টটা খুলে নেয়। পিঠের মাঝখানটা এখনো খানিকটা জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতের স্থানে হাত দিতেই তরল কিছু আঙ্গুলে লাগলো। রক্ত বের হচ্ছে সেখান থেকে। আহিন টি শার্ট সোফার উপর ছুঁড়ে ফেলে বিছানায় বসে পড়ল। দরজা লক করার শব্দে সে তাকিয়ে দেখে জাফরিন দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো এখনো তীব্র ক্রোধে জ্বলজ্বল করছে। আহিন খানিকটা দমে যায়। তার ভাবনায় এসে জাফরিন নিশ্চয়ই তাকে ব্যাপারটার জন্য আরো বড় ধরনের অত্যাচার করতে দরজা বন্ধ করেছে। জাফরিন এসে তার পিছনে দাঁড়ায়। এরপর ক্ষতস্থানে হাত দিয়ে বলে, অতিরিক্ত চালাকির ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি রান্নাঘরে ছিলাম এই সুযোগে সবাইকে আমার পরিচয় বলে দিবি? আহিনের মনে হলো তার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছু ঘষা হচ্ছে। তাতে জ্বালা কমলেও ক্ষতস্থানটা যেন কুটকুট করছে। জাফরিন আহিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে বলে, আগেও বলেছি আবারও বলছি, আমি সব বুঝতে পারি। আমার সাথে চালাকি করতে আসবি না। আর কোনোদিন যদি এসব করতে দেখি পুরো শরীর ঝাঁঝরা করে দিব। আমার হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপ থাক। বলে জাফরিন দরজা খুলে বেরিয়ে গেল। আহিনের মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন তার ঘাড়ে উঠলো বুঝতে পারছে না। না কিছু করতে পারছে আর না সহ্য করতে পারছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে আহিনের ছোট বোন অহনার সাথে জাফরিনের বেশ ভাব হয়েছে। অহনা সারাক্ষণ ভাবির পাশে ঘুরঘুর করে, গল্প করে। জাফরিনও তার সাথে বেশ স্বাভাবিক আচরণ করে। বলতে গেলে সবার সাথেই সে স্বাভাবিক। আহিন এসব দেখে আর ভাবে, জাফরিন আসলে চাইটা কি? কেন একজন অশরীরী হয়েও এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞেস করার সাহস পায় না। জাফরিনের ভয়ানক ক্রোধের কারণে বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও পারে না। জাফরিনের থেকে দূরে থাকার চেষ্টা করে আহিন। খুব সকালে বেরিয়ে অফিসে যায় আর ফেরও অনেক রাত করে। এসে দেখে জাফরিন তার জন্য টেবিলে খাবার নিয়ে বসে আছে। খেতে না চাইলেও জোর করে গিলায়, আলাদা করেও শুতে দেয় না। প্রায় সব ব্যাপারে জোর খাটায়। দিন দিন ব্যাপারগুলো আহিনের কাছে বিরক্তকর হয়ে যায়। তুই সত্যি বলছিস তোর বউ পড়ি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করে আহিনের বন্ধু রিফাত। আহিন চায়ের কাপে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমি মজা করছি? এটা কি করে হয়? তোর শরীর ঠিক তো নাকি কিছু খেয়েছিস? রিফাতের এমন কথায় আহিন বিরক্ত হয়ে তার দিকে তাকায়। রিফাত সেটা বুঝতে পেরে বলে, আচ্ছা আচ্ছা রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে বল। আহিনের কথা শুনতে শুনতে রিফাত ভাবে সে আহিনের বেস্ট ফ্রেন্ড। প্রায় সব কথাই আহিন তাকে শেয়ার করে। মিথ্যা বলে মজা করার ছেলে আহিন নয়। আর আহিনের চোখ মুখে বলে দিচ্ছে সে ইদানিং কোনো কিছুতে বেশ ঘাবড়ে আছে। সবটা শুনে রিফাত একটু সময় নিয়ে বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে বোকা বানাচ্ছে। আজকালকার যুগে এসব কেউ বিশ্বাস করে? মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়। আহিন রিফাতের কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হয়। রিফাত সন্ধ্যার দিকে আহিনের সাথে তার বাসায় আসে। জাফরিন তখন অহনার সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। রিফাতকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে তির্যক দৃষ্টিতে তাকায়। রিফাত জাফরিনকে দেখে হুমড়ি খেয়ে যায়। মেয়েটা হয়তো সত্যিকারের পরি না হতে পারে, দেখতে পরির চেয়ে কম না। জাফরিনের আকর্ষণীয় শরীর তার কামনাকে জাগ্রত করে। আহিনকে সে মনে মনে গালি দিতে থাকে। এমন একটা মেয়েকে পরি ভেবে ভয় পায়। কিন্তু জাফরিনকে দেখে যে রিফাতের মাথা নষ্ট হয়ে গেছে সেটা কে কি করে ঠিক করবে? এর জন্য তো জাফরিনকে তার নিজের করে পাওয়া যায়। আহিন রিফাতকে বিদায় দিয়ে
রুমে ঢুকতে জাফরিন তাকে ধাক্কা দিয়ে শূন্যে ভাসিয়ে রাখে। তারপর নিজের শূন্য উঠে আহিনের চারপাশে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোর বন্ধু কেন এসেছিল? আহিন ভীত মুখে আমতা আমতা করে বলল, ও বিয়ের সময় আসেনি, তাই আজ বউ দেখতে এসেছিল। জাফরিন ভ্রু বাঁকিয়ে আহিনের দিকে তাকালো। আহিনের দম যেন আটকে এলো। জাফরিন কিছু বুঝতে পারেনি তো। জাফরিন আহিনকে নিচে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। আহিন যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলো। রিফাতের চোখের সামনে বারবার জাফরিনের শরীরের দৃশ্য ভাসতে লাগলো। তার প্রচন্ড নারী আসক্তি, তাই বন্ধুর বউ যেন এসব কল্পনা করতে তার বিবেকে বাচ্ছে না। শুধু মনে হচ্ছে একবারের জন্য হলেও জাফরিনকে তার বিছানায় যায়। আহিন যেহেতু তার বউকে অশরীরী ভেবে ভয় পাচ্ছে, তাই ব্যাপারটা খুব বেশি কঠিন হবে না। এই ভেবে শয়তানি হাসি দিয়ে মনে মনে সে একটা প্ল্যান কষে নেয়। আহিন অফিস থেকে ফিরে গলার টাই আলগা করতে করতে রুমে ঢুকে বেশ ক্লান্ত অনুভব করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক গ্লাস লাচ্ছিতে গলা ভেজানোর ইচ্ছে হলো। বিড়বিড় করতে করতে বিছানায় গায়ে এলিয়ে চোখ বুজে রাখে। জাফরিনের গলার খ্যাখারি আওয়াজ শুনে চোখ মেলে উঠে বসে। মেয়েটার কণ্ঠ তার সামনে এলেই যেন খ্যাখারি আর কর্কশ রূপ ধারণ করে, যা শুনলে আহিনের বুক ধরফর করে ওঠে। উঠে বসে রুমের এদিক সেদিক চোখ বোলালো, জাফরিনকে দেখতে পেল না। ওই বুদ্ধু, এদিক ওদিক কি দেখছিস? আমি উপরে। আহিন কণ্ঠ শুনে মাথা তুলে আলমিরার উপরে তাকায়। জাফরিন সেখানে বসে দিব্যি পা দোলাতে দোলাতে আঙুল চাটতে ব্যস্ত। আট পরে করা পরা শাড়ির আঁচলটা নিচ অব্দি ঝুলে আছে। আপনি সারাক্ষণ উপরে কি করেন? সামান্য কাণ্ডজ্ঞান নেই? কেউ যদি রুমে ঢুকে এই অবস্থায় দেখে নেয়? কথাটা শুনে জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকায়। সেই দৃষ্টিতে আহিনের গলা মিহিয়ে আসে। তোর থেকে আমার কাণ্ড জ্ঞান অনেক বেশি। অযথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। বাপাসে তাকিয়ে দেখ, তোর জন্য এক গ্লাস লাচ্ছি রাখা আছে। আহিন ঘাড় ঘুরিয়ে বাপাসে তাকায়। লাচ্ছি ভর্তি গ্লাসটা শূন্যে ভাসছে। অনেকটা অস্বস্তি নিয়ে গ্লাসটা হাতে নেয় সে। ভাবতে থাকে তার লাচ্ছি খেতে ইচ্ছে করছে, সেটা জাফরিন কি করে জানলো। তোর মনে কখন কি চলে সেটা আমি আন্দাজ করতে পারি। বলেই অট্টহাসিতে ফেটে পড়ে জাফরিন। এতে কিছু মিশানো নেই তো? বলতে বলতে আহিন গ্লাসটা চুমুক দেয়। আছে তো, মানুষের মলমূত্র। শোনা মাত্রই আহিন হাত থেকে গ্লাসটা ফেলে ওয়াক ওয়াক করতে বাথরুমের দিকে ছুটে যায়। মেয়েটা তাকে আচ্ছা নাচাচ্ছে। খানিক বাদেই ফ্রেশ হয়ে গম্ভীর মুখে রুমে ফিরে আসে। জাফরিন এক লাফে নিচে নেমে আসে। তারপর দুহাত দিয়ে শক্ত করে আহিনের গলা জড়িয়ে বলে, একটা আবদার ছিল তোর কাছে। এভাবে জড়িয়ে ধরায় আহিনের যেন নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে জাফরিনের বিশাল দুটো হাত তার গলার দুপাশে সমানে জোরে চেপে রেখেছে। প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আগে গলা ছাড়ুন। জাফরিন আহিনের কথায় কর্ণপাত না করে বলতে লাগলো, আমার খুব আস্ত বকরির মাংস খেতে ইচ্ছে করছে। এনে রেঁধে খাওয়াবি? রোজ রোজ শাক লতা খেয়ে জিভে ছাল উঠে গেছে। আহিন দম ফেলতে ফেলতে বলে, খাওয়াবো, আগে গলা ছাড়ুন। আমার বুদ্ধু জামাই। বলে জোরে আহিনের গাল টেনে দিল। আহিন বিরক্ত দৃষ্টিতে জাফরিনের দিকে তাকালো। গালের পাশটায় ব্যথা হচ্ছে। এমন ভাবে টেনেছে যেন গালের মাংস বের করতে চাচ্ছিল। যতই যাই হোক, জাফরিনকে তার সহ্য করতে হচ্ছে। কোনো প্রশ্ন করলে কিংবা বিরক্তি দেখালেই তেড়ে এসে আঁচড় কাটে, নতুবা কানের নিচে ঠাটিয়ে চর লাগিয়ে দেয়। সেদিন চর খেয়ে 2 ঘন্টা পর্যন্ত আহিনের কানে কেবল সুরসো আওয়াজ করছিল। সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে শুধু পরিবারের কথা ভেবে। আহিন শুয়ে শুয়ে চিন্তা করে, এসব অত্যাচার সে আর সহ্য করবে না, অনেক হয়েছে। এবার নিজের প্রাণ নিয়ে এই মেয়ের থেকে পালাতে হবে। সে না থাকলে জাফরিন কাকে ভয় দেখাবে? তাই আর কারো ক্ষতি করার প্রশ্ন ওঠে না। সুযোগ পেলে সে পালাবে এই বাড়ি থেকে। পরের দিন জাফরিনের ভয়ে আহিন বাজার থেকে আস্ত একটা মোটাসোটা বকরি কিনে বাড়ি ফিরে। বকরিটাকে উঠোনের এক কোণায় বেঁধে ঘরে ঢুকতেই দেখে জাফরিন ওহানাকে খুব জোরে একটা চড় মারল। এই দৃশ্য দেখে আহিন সহ তার মা ও কাকি থ হয়ে যায়। আয়শা খানম ছুটে এসে জাফরিনের গালে 2টো চড় লাগিয়ে দেয়। তারপর পুরোক্ষণ নিস্তব্ধ। আহিনের শরীর কাঁপতে থাকে। মা এটা কি করলো? এখন যদি জাফরিন রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসে? এই মেয়ের কোনো ভরসা নেই। আহিন প্রায় ছুটে গিয়ে মায়ের গা ঘেঁষে দাঁড়ায়। আয়শা খানম মোহনাকে বুকে টেনে নিয়ে চেঁচাতে থাকে, 2 দিন হয়নি এই বাড়িতে এসেছো, এত সাহস হয় কি করে তোমার? আমার মেয়ের গায়ে হাত তুলো। জাফরিন মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে। পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে আপন মনে। আয়শা খানম জাফরিনের এমন লাপাত্তা ভাব দেখে এক ধাক্কা দিয়ে বলে, আমার মেয়ে কি করেছে? কেন মারলে তুমি ওকে? আহিন হকচকিয়ে জাফরিনের দিকে তাকায়। জাফরিন এক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো রানী। জাফরিনের এই চুপ থাকা আয়শার মাথা গরম করে দেয়। উনি এগিয়ে এসে আরো একটা চড় মারে জাফরিনের গালে। আহিন এই ঘটনায় হতবাক হয়ে যায়। মুহূর্তেই মাকে আটকানোর চেষ্টা করে। আহিনের কোনো বাধা না মেনে আয়শা খানম বলতে থাকে, এই মেয়েকে আমার আগে থেকে ভালো লাগেনি।
জাত পরিচয়হীন একটা মেয়ের সাথে তোকে বেঁধে দিয়েছেন বাবা, তাও মেনে নিলাম। কিন্তু এ মেয়ে তো রীতিমতো বাড়িতে কর্তৃত্ব ফলাতে শুরু করেছে। এসব আমি সহ্য করব না। সারাদিন পাটানের মতো সারা বাড়ি চড়ে বেড়াবে, তারপর অকারণে আমার মেয়েটাকে মারবে। এমন চেঁচামেচি শুনে বাহির থেকে ছুটে আসে আহিনের দাদা মোতালেব খা। এসে হুঙ্কার ছাড়ে। কি হয়েছে কি? কার এত অধপতন হয়েছে যে এত জোরে চিৎকার করে বাড়িটাকে নিলাম ঘর বানাচ্ছে? আয়শা খানম চুপ মেরে যায়। শ্বশুরকে তিনি প্রচন্ড ভয় পায়। কেবল তিনি নয়, বাড়ির সবাই তাকে অনেক ভয় পায় আর মেনে চলে। তার সামনে মুখ তুলে কথা বলার সাহস কারো নেই। তাও আয়শা কণ্ঠ মিহি করে বলল, আপনার নাতবউ অকারণে অহনার গায়ে হাত তুলেছে। বারবার জিজ্ঞেস করার পরও কারণ বলছে না। ভাবি হিসাবে ননদীকে শাসন করার যথেষ্ট অধিকার ওর আছে। তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে আয়েশা? যাকে শাসন করেছে তাকে জিজ্ঞেস করলেই হয় সে অপরাধ করেছে। আমি যেন আর কোনো রকম চিৎকার না শুনে। বলে লুঙ্গিতে শক্ত গিট্টু বাঁধতে বাঁধতে নিজের ঘরের দিকে হাঁটা দেয় মোতালেব খা। আয়শা খানম রাগে বিড়বিড় করতে করতে অহনাকে নিয়ে চলে যায়। আহিন দীর্ঘশ্বাস ফেলে জাফরিনের দিকে তাকায় একবার। জাফরিন একইভাবে দাঁড়িয়ে আছে। আপনার জন্য বকরি কিনে এনেছি। জাফরিন আনন্দে একবার হাসে, মুহূর্তে আবার হাসিটা মিলিয়ে মুখটা অন্ধকারে ঢেকে যায়। কোনো কিছু না বলে জাফরিন রুমের দিকে এক প্রকার দৌড়ে চলে যায়। বকরিটা গেল কোথায় মা? আয়শা খানম আঁচলে হাত মুছতে মুছতে বাসার বাহিরে জিজ্ঞেস করে। কার বকরি? আহিন নিচু কণ্ঠে বলল, আমি কিনে এনেছিলাম। জাফরিন বকরির গোশত খেতে চেয়েছে। আয়শা খানম মুখ বাঁকিয়ে উপহাসের হাসি হেসে বলল, বিয়ের কদিনও হলো না, এর মধ্যে বউয়ের আঁচলের তলায় ঢুকে পড়লি? আমি কোনো বকরি দেখিনি। টাকা খরচ করে বউয়ের জন্য কিনেছিস, তুই আর তোর বউ জানে। আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, বাড়িতে যেন বকরির গোশত না ঢুকে। এই বাড়িতে কেউ বকরি খায় না। তোর বউয়ের জন্য সারা বাড়িতে বকরির গন্ধ সহ্য করতে পারবো না। বলেই আয়শা খানম ভেতরে চলে গেলেন। আহিন এদিক সেদিক বকরি খুঁজে কোথাও পেল না। এমন সময় দেখলো জাফরিন শুকনো মুখে বাড়ির পিছনে বসে আছে। কি এক গভীর চিন্তায় সে মগ, চোখের দৃষ্টি একদম স্থির হয়েছে। আহিন বকরি জবাই করে মাংস বাছতে বসলো। এর মধ্যে আর চোখে জাফরিনের দিকে তাকালো। জাফরিন বারছাড়ের উপর বসে লোভাতুর চোখে মাংসের দিকে তাকিয়ে আছে। ইটের চুলার আগুনের শিখায় ওর মুখটা বেশ ভয়ঙ্কর লাগছে। তার উপর চুলগুলো এলোমেলো ছেড়ে দিয়ে বারছাড়ের মাথায় বসে আছে মেয়েটা। যে কেউ দেখলেই ভূত বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। সকালে আনা বকরিটা কোথাও খুঁজে পায়নি আহিন। বাধ্য হয়ে বিকালে আরেকটা বকরি কিনে এনেছে। আয়শা খানমকে বারবার বলার পরও উনি বকরির গোশত ঢুকতে দিবেন না এই সিদ্ধান্তেই অটল রইলেন। তাই আহিন প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বকরির মাংস রান্নার আয়োজন করলো। আর জাফরিন তাকে কোনো প্রকার জোর করেন। তবু আহিন এসব করছে। আসলে তার মা বকাঝকা করার পর থেকে জাফরিন চুপ হয়ে গেছে। সেটা দেখে তার কেন যেন খারাপ লাগছিল। এই শোন, পায়ের হাড়টা টুকরো করিস না, ওটা আমি এখন খাবো। কথাটা শুনে আহিন বিস্মিত কণ্ঠে বলল, কাঁচা খাবেন? জাফরিন অট্টহাসি দিয়ে হাতটা লম্বা করে আহিনের হাত থেকে হাড়টা কেড়ে নিল। এরপর বাচ্চারা মাথায় বসে কচকচ করে হাড়টা চিবিয়ে খেতে লাগলো। এমন ভাবে চেটে চেটে খাচ্ছে যেন অনেকদিন পর সে তার প্রিয় খাবার খেতে বসেছে। দৃশ্যটা দেখে আহিনের শরীর গিনগিন করতে লাগলো, বমিও করে দিল। তার মাথাটা থেকে ঝিমঝিম করতে লাগলো। জাফরিন একটু চোখ থেকে বলল, নাড়ি ভুড়োগুলো একটু ওদিকে শিমুল গাছ তলায় রেখে আসবি, আমি ওখানে বসে খাবো। তোর আমার খাওয়া দেখি বমি পাচ্ছে। কথাটা শুনে আহিনের পেটের নাড়ি ভুড়ি মোচড় দিয়ে উঠলো। কোনো রকমের নাড়ি ভুড়ি রেখে সে রান্নায় মনোযোগ দিল। ওদিক থেকে জোরে জোরে চিবিয়ে খাওয়ার শব্দ আসছে। শুনেই আহিনের গা ঘিন ঘিন করে উঠছে। তা মনে হলো শুধু শুধু সে হাত পুড়িয়ে রান্না করছে। এই বকরিটা জাফরিন আস্তটাই কাঁচা খেতে পারত। রান্না শেষ হওয়া মাত্রই জাফরিন তার সামনে এসে দাঁড়ালো। তার মুখে এখনো কাঁচা মাংসের গন্ধ এবং তাজা রক্তের ছাপ লেগে আছে। আহিনের মনে হচ্ছে সে এক্ষুনি আবার বমি করবে। তাও নিজেকে সামনে নিয়ে ডেকচি ভর্তি মাংস জাফরিনের সামনে রাখে। জাফরিন গরম ধোয়া ওঠা ডেকচির মধ্যে হাত ঢুকিয়ে আস্ত হাতটা বের করে চাটে কিছুক্ষণ। তারপর আহিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খাবি? আহিনা নিজেকে সামলাতে পারে না, হড়হড় করে বমি করে দেয় এবং জ্ঞান হারায়। বাহিরে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে আহিন শোয়া থেকে উঠে বসলো। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কোনো মতে গায়ে টি শার্ট জড়িয়ে রুমের বাহিরে বেরিয়ে এলো। আয়শা খানম জাফরিনকে উঁচু গলায় ভীষণ বকাঝকা করছে। জাফরিন আগের মতোই পাত্তা না দিয়ে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেজে ঘুরতে ব্যস্ত। আহিন গিয়ে জাফরিনের পাশে দাঁড়াতে আয়শা খানম তাকে টেনে তার পাশে দাঁড় করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছি। এখন কি হয়েছে? কি হয়নি, কত বড় সাহস তোকে দিয়ে বকরি রান্না করার। সেটার গন্ধ সহ্য করতে না পেরে তো তুই বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলি। মেয়েটা তোকে কোলে বয়ে এনে আমাকে জিজ্ঞেস করে কোথায় রাখবো এটাকে।
কথাটা শুনে আহিন জাফরিনের দিকে তাকায়। আয়শা খানম আবার বলতে শুরু করে, কেমন আক্কেল এই মেয়ের? তুই এর সাথে সারা জীবন সংসার করবি কি করে? এসব কথা এখন থাক, তোমরা ঘুমাতে যাও। দাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, এখন ঘুম ভেঙে চেঁচামেচি শুনলে রেগে যাবে। আয়শা খানম জাফরিনকে বকতে বকতে নিজের রুমে ঢুকে যায়। জাফরিন এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আহিন একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। খানিক বাদে জাফরিন রুমে ঢুকে আহিনের পাশে বসে। আহিন ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জাফরিনের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? খাবি? আহিন আটকে উঠল। জাফরিন কি তাকে এখন আবার তার চাটা বকরির মাংস সাধবে? সাধারণ মেয়েও নয়, জোর করে গিলিয়ে দিবে। আহিন উঠে বেরিয়ে যাবে এমন সময় জাফরিন শক্ত করে আহিনের হাত চেপে ধরে। আহিন থমকে দাঁড়িয়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলে, কোথাও নড়বি না, এখানেই বস। আহিন না বসে একইভাবে দাঁড়িয়ে রইল। জাফরিন আরো দুবার আহিনকে বসতে বলল, কিন্তু আহিন ভয়ে বসলো না। তার ভাবনা, বসলেই নিশ্চয়ই জাফরিন তাকে জোর করে মাংস গিলাবে। এমন হলে বমি ঠেলায় তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। জাফরিন আহিনের হাত ছেড়ে সামনে গিয়ে তার গালে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। চর খেয়ে আহিন চুপচাপ বিছানায় গিয়ে বসলো। জাফরিন মস্ত বাটিতে চামচ নাড়তে নাড়তে বলল, বেশি বার বাড়তে মানা করেছি না? আমার কথা না শুনলে চরের উপর রাখবো। এভাবে একদিন বধির হয়ে যাবি, তখন আর কারো কথাই শুনতে হবে না। তারপর চামচের স্যুপ তুলে আহিনের মুখের কাছে ধরল। আহিন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। জাফরিন টেবিলের উপর পা গুটিয়ে বসে আচারের বয়মে হাত ঢুকিয়ে অনেকটা আচার তুলে নিয়ে মজা করে খাচ্ছে। আহিন আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকালো। বাচ্চা মেয়ের মতো খাবলা খাবলা তুলে সারা মুখে মাখিয়ে খাচ্ছে। আচার কোথায় পেলেন? পাশের বাড়ি ছাদ থেকে। আহিন হতাশ হয়ে কপাল চাপড়ালো। এই মেয়ে শেফালি দাদির শুকাতে দেওয়া আচার নিয়ে এসেছে। দাদি তো এবার পুরো বাড়িতে তুমুল যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। আচারের এক টুকরো চুষে খেতে খেতে বলল, ভাবিস না কেউ দেখেনি, ওরে গিয়ে টুপ করে নিয়ে এসেছি। জাফরিনের কথা শেষ হতেই শেফালি দাদি চিৎকার করতে করতে রুমে ঢুকে গেল। জাফরিনের হাতে বয়ামটা দেখে উনি অবাক হলেন না, উল্টো আয়শা খানমকে ডেকে বললেন, আমি বলেছি না আমার চোখ খারাপ হয়নি? এই মেয়ে দুপুর বেলায় উড়ে হাতে গিয়ে আমার আচারের বয়াম নিয়ে পালিয়ে এসেছে। আয়শা খানম রাগান্বিত চোখে জাফরিনের দিকে এগিয়ে বয়ামটা কেড়ে নিয়ে বলল, আচারের বয়ামটা তুমি চুরি করেছো। জাফরিন উত্তরে এই পাশ ওপাশ একবার মাথা হেলায়। পাশ থেকে শেফালি দাদি চেঁচায়, এই মেয়ে ভূত পেতনি আমি হলপ করে বলতে পারি। আহিন আমতা আমতা করে বলল, এসব কি বলছেন দাদি? ও চুরি করেছে সেটা ঠিক, কিন্তু উড়ে গিয়ে চুরি করেছে কিভাবে সম্ভব? আপনার বয়স আসলেই বেড়ে গেছে, এই জন্য বলি চশমা পরেন। এসব ভুজুং ভাজুং দিয়ে আহিন ব্যাপারটা সামনে নিল। সবাই চলে যাওয়ার পর রুমের দরজা আটকে দিয়ে জাফরিন কাছে গিয়ে বলল, আপনার যা খেতে ইচ্ছা করবে আমায় বলবেন, অন্যের জিনিস চুরি করতে যান কেন? জাফরিন মুহূর্তে বড় হাসি দিয়ে বলল, সত্যি এনে খাওয়াবি? তাহলে আমাকে 12 কেজি রসগোল্লা এনে দে। আহিন বিরক্ত নিয়ে তাকায়। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। ছাদের এক কোনায় বসে জাফরিন গোগ্রাসে মিষ্টি খাচ্ছে। ছানার রস মুখ বেয়ে তার চিবুক অব্দি চলে এসেছে। সেদিকে তার কোনো হুঁশ নেই। আহিন সিগারেটে এক টান দিয়ে ধোঁয়া ছাড়ে আর কাশতে থাকে। জীবনে সিগারেট ছুঁয়ে দেখেনি সে। আজ খাওয়ার চেষ্টা করেছে, কারণ সে শুনেছে সিগারেট খেলে নাকি টেনশন কমে। জাফরিন তাকে যেমন টেনশন দিচ্ছে তাতে তার রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম। গভীর রাতে 12 কেজি মিষ্টি নিয়ে পাইপ দিয়ে ছাদে উঠেছে সে। সামনের দরজা দিয়ে এত মিষ্টি নিতে দেখলে আবার বাসায় ঝামেলা বাঁধবে। মেয়েটাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে মিষ্টির সামনে। ভাবতে ভাবতে আহিন জাফরিনের পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। আপনি সারাক্ষণ এলোমেলোভাবে চুল ছেড়ে রাখেন কেন? সুন্দর করে বাঁধতে পারেন না? জাফরিন মিষ্টি ভর্তি মুখ নিয়ে আহিনের দিকে তাকিয়ে কি সব বলে। আহিন বুঝতে না পেরে বলে, খাওয়া শেষ করে বলুন। জাফরিন মুখ পুড়ে রাখা সব মিষ্টি গিলে নিয়ে বলল, তাহলে কি তুই আর আমাকে ভয় পাবি? বলেই আবার খিলখিলিয়ে হাসতে থাকে। আহিনের মেজাজ খারাপ হয়ে যায়। মুহূর্তে সে ছাদ থেকে নিচে নেমে চলে আসে। আমি বোধহয় এবার পাগল হয়ে যাব দোস্ত। রিফাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? এই মেয়েটা দিন দিন আমাকে যেভাবে অত্যাচার করছে তাতে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম। একটা না একটা বায়না লেগেই আছে। কথা না শুনলে চর আচর, মাঝে মাঝে কিলঘুষি তো আছেই। এসব শুনে রিফাত হাসে আর ভাবে, আইনকে বোকা বানিয়ে জাফরিন ভালোই মজা নিচ্ছে, কিন্তু আমার সাথে এসব পারবে না। কিন্তু এই মোক্ষম সুযোগটা তো আমার কাজে লাগানো উচিত। রিফাত মুখে চিন্তা ভাবে না বলল, খুবই চিন্তার ব্যাপার, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। আহিন মুহূর্তেই আশান্বিত হয়ে বলল, কি সমাধান বল, যা বলবি তাই করব, তাও আমি এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই।
তুই জাফরিনকে আমার বাসায় নিয়ে আয়। আমার এক মামা আছে, খুব নামকরা ওঝা। ও যদি পরি হয়েই থাকে, মামা খুব ভালো করে টাইট দিয়ে দিতে পারবে। দেখবি এই জীবনে সে আর তোর কিংবা তোর পরিবারের আশেপাশেও যাবে না। সত্যি কাজ হবে? আমার ওপর ভরসা রাখ। তুই শুধু কাল ওকে আমার বাসায় নিয়ে আয়, বাকিটা আমি দেখবো। পরের দিন সন্ধ্যায় আহিন জাফরিনকে নিয়ে রিফাতের বাসায় আসে। জাফরিনকে ভেতর ঘরে বসিয়ে রিফাত আর আহিন বেরিয়ে আসে। দোস্ত, তোর মামা কোথায়? একটু বাদেই চলে আসবে। অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি, দেখিস কাজটা যেন হয়। কিন্তু একটা কথা আছে দোস্ত, মামা বলল আমি আর মামা ছাড়া বাসার আশেপাশে যেন আর কেউ না থাকে, কারণ বুঝিসই তো ভূত প্রেতের ব্যাপার স্যাপার। তুই বরং বাসায় চলে যা, কাজ হয়ে গেলে আমি তোকে কল দিয়ে জানাবো। এই পরীকে এই দুনিয়া থেকে তার দুনিয়ায় পাঠিয়ে দেব। আহিন একটু চুপ থেকে আমতামতা করতে থাকে। রিফাত তা বুঝতে পেরে বলল, তুই কি আবার ওকে তোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস? ও কিন্তু তোর পরিবারের বড় কোনো ধরনের ক্ষতি করার অপেক্ষায় আছে। আহিন হকচকি উঠে বলল, না, অসম্ভব। আমি চলে যাচ্ছি, তুই কাজ হয়ে গেলে আমাকে জানাস। আহিনকে বিদায় দিয়ে রিফাত ভেতরের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। তারপর সব নিস্তব্ধ। কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেয়ে আহিন চোখ মেলল। ঘুম কাতর অবস্থায় চোখ টলতে টলতে উঠে বসলো। চোখের সামনে জাফরিনকে দেখে ভয়ে আটকে উঠল। জাফরিন তার বরাবর উল্টো হয়ে ঝুলে আছে। তার নিঃশ্বাসের সাথে ফোঁস-ফোঁস শব্দ হচ্ছে। চোখ থেকে যেন ঠিকরে আগুন বের হয়ে আসছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। জাফরিন এক লাফে আহিনের বুকের উপর এসে বসলো। এক হাতে আহিনের গলা শক্ত করে চেপে ধরে আরেক হাতে কষে এক থাপ্পড় দিল আহিনকে। থাপ্পড় খেয়ে আহিন হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এত রেগে গেল কেন? তাহলে কি রিফাতের মামা কিছুই করতে পারলো না? শালা শালা, তোর এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, আহিন ভয়ে চুপসে আছে। জাফরিন তার গলা এত শক্ত করে চেপে ধরেছে যে কোনো আওয়াজই বের হচ্ছে না। আমার সাথে চালাকি করার মজা আজ তোকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। জাফরিন উঠে আহিনকে কোলে তুলে নিল। আহিন হাত পা ছোড়ার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। তার সারা শরীর যেন অবশ হয়ে আছে। জাফরিন আহিনকে বাড়ির পিছনে বাঁশঝাড়ে নিয়ে এলো। বাঁশঝাড়ের উপরে বসে আহিনকে কোল থেকে ফেলে দিল। দু একটা আছাড় মারলো। আহিন প্রচন্ড ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার জাফরিন আহিনের পিঠের উপর বসে চুল চেপে ধরে বলে, আজ তোর সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। আমার সাথে চালাকি? হ্যাঁ। আবার আহিনকে কোলে তুলে নেয় জাফরিন। উড়ে উড়ে অনেক উঁচুতে উঠে যায়, প্রায় 20 থেকে 22 তলার সমান। আহিন ব্যথায় মুষড়ে আছে, হয়তো হাত পা ভেঙে গেছে তার। জাফরিন শূন্যে থেমে থাকতে দেখে আহিন নিচের দিকে তাকায়। মাটিতে অনেক উপরে তারা। আহিন বুঝতে পেরে যায় জাফরিন হয়তো তাকে এখান থেকে নিচে ফেলে দিবে। জাফরিনের দিকে এসে করুণ দৃষ্টিতে তাকায়, ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। জাফরিন এখনো রাগে ফুসফুস করছে। আহিনের করুণ দৃষ্টি তাকে একটুও কাতর করছে না। সে আহিনকে কোল থেকে নিচে ফেলে দিল। আহিন কি করবে বুঝে উঠতে পারে না কিছু। মুহূর্তেই জ্ঞান হারায়। রিফাত এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। তাকে এভাবে চিৎকার করতে দেখে নার্স ছুটে আসে। রিফাত জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শরীরের গাঁটে গাঁটে এখনো প্রচন্ড ব্যথা। কাল যখন সে জাফরিনকে ছোঁয়ার জন্য তার কাছে যায়, জাফরিন এক লাফে আলমারির উপর উঠে যায়। খিলখিল করে হাসতে হাসতে বলে, লুচুর ঘরে লুচু, তোর উদ্দেশ্য আমি জানি না ভেবেছিস? ভীষণ কুতকুতানি তোর, তাই না? আজ তোকে এমন ট্যাগ দিব আর জীবনে পুরুষাঙ্গে নেটওয়ার্ক পাবি না। বলেই উড়ে এসে এক লাথি দেয় রিফাতের বুকে। রিফাত মেঝেতে পড়া মাত্রই এক নাগাড়ে 40 থেকে 50টা থাপ্পড় দেয়। তারপর উড়াধুরা লাথি দিতে থাকে শরীরের সব অংশে। একদম শেষ লাথিটা কষে দেয় রিফাতের পুরুষাঙ্গ। ও মাগো বলে চিৎকার করে উঠেছে। 1 মিনিটের জন্য উধাও হয়ে যায় জাফরিন। ফিরে আসে মস্ত বড় এক পেয়ালা নিয়ে হাজির হয়। রিফাতের বুকের উপর বসে শক্ত করে মুখ হা করিয়ে পেয়ালা থাকা বস্তুটি খাইয়ে দেয়। খেয়ে রিফাত বমি করা শুরু করে। জাফরিন খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, কি খাইয়েছি জানিস? তোর বন্ধুর বমির সঙ্গে বকরির কাঁচা নাড়ি ভুড়ি। এইবার যদি তোর শিক্ষা হয় লুচু বেটা। রিফাত বমি করতে করতেই কাহিল হয়ে জ্ঞান হারায়। ডাক্তার এসে রিফাতের পাশে দাঁড়ায়। রিফাত সাহেব, লাঞ্চ করে ওষুধ খেয়ে নিন। রিফাত মুখ বাঁকা অবস্থায় অস্পষ্টভাবে বলল, না না ডাক্তার, আমি কিছু খেতে পারবো না। কিছু খেতে গেলেই আমার গা ঘিন ঘিন করে, বমি আসে। ডাক্তার, আমাকে রিলিজ কবে দিবেন? আপনার মুখের একদিকের অংশ বেঁকে গেছে, আমরা ওটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওটা ঠিক হবে না হয়তো। আর দুঃখিত, আপনার পুরুষঙ্গের এত বেহাল দশা হয়েছিল যে ওটা আমাদের কেটে ফেলতে হয়েছে। বুকের বাম পাশে একটা হাড় সরে গেছে, আমরা ওটা কোনো রকমে ঠিক করে বসিয়ে দিয়েছি, তাই আর কিছুদিন আপনাকে হাসপাতালে থাকতে হবে। রিফাত সব শুনে চিৎকার করে কেঁদে উঠল।
আয়শা খানম আহিনের মাথায় হাত বোলাতে বোলাতে মুখে আঁচল চেপে ধরে কেঁদে উঠলেন। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু হবেই। এই মেয়ে তোকে শান্তিতে থাকতেই দিবে না। ওর জন্য তোর আরো অনেক ক্ষতি হবে। মোতালেব খা এক ধমক ছাড়ে। কি শুরু করেছো বৌমা? আহিনের হাত ভেঙেছে, এখানে জাফরিনের কি দোষ? আহিন, তোর হাত কি করে ভাঙলো রে? আহিন এক নজর জাফরিনের দিকে তাকায়। জাফরিন চোখ টিপে দেয় আহিনকে। আহিন থতমত খেয়ে যায়। এই মেয়ে তার সাথে কি শুরু করেছে সেই ভালো জানে। কোল থেকে ফেলার সাথে সাথে নিচে নেমে আবার ধরে ফেলে তাকে, না হলে এতক্ষণে আর বাঁচা লাগতো না। অফিসের সিঁড়িতে পিছলে পড়ে গেছিলাম। অহনা বলে উঠল, ভাইয়া তুই তো কাল খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে শুয়ে পড়েছিলি, তাহলে পড়লি কিভাবে? আরে অফিসে না, বাথরুমে। আয়শা খানম সন্দেহের দৃষ্টিতে তাকায় আহিনের দিকে। নিজের ছেলেটাকে আজকাল স্বাভাবিক লাগে না তার। জাফরিনকে তার এসবের কারণ মনে হয়, কিন্তু আহিন তো তাকে কিছু বলতে চায় না। ব্যাপারটাকে আরো খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আয়শা খানম। সেদিনের পর থেকে রিফাতকে অনেকবার কল দেয় আহিন, কিন্তু রিসিভ হয় না। আহিন একটু দুশ্চিন্তায় পড়ে যায়। হাত এখন ঠিক হয়ে গেছে, তাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহিন। ভেবে নিল অফিস থেকে ফেরার সময় রিফাতের সাথে দেখা করে আসবে। সেদিন কি হয়েছিল সেটা তার জানা দরকার। চুলে জেল দিয়ে টাই ঠিক করতে করতে বের হতে যায় আহিন। জাফরিন দরজায় হাত মেলে ধরে আটকে জিজ্ঞেস করে, ফুল বাবু, সে যে কোথায় যাস? হ্যাঁ, আহিন চুপ করে থেকে বলল, অফিসে। আসার সময় আমার জন্য বেশ ভালো দামি আতর নিয়ে আসিস তো। আর এসব শাড়ি টাড়ি আমার পোষায় না, কিছু জামা নিয়ে আসিস। আহিন বিরক্তি নিয়ে তাকায় জাফরিনের দিকে। জাফরিন আহিনের জোরে গাল টেনে দিয়ে বলল, সেদিনের মারটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আহিন মাথা নাড়িয়ে বেরিয়ে চলে আসে। আজকাল জাফরিনকে যত এড়িয়ে চলতে চায়, মেয়েটা যেন তত তার পিছু ছাড়তে চায় না। তোকে এতবার কল দেই, ধরিস না কেন? এই প্রশ্নে রিফাত আহিনের দিকে তাকায়, তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, হসপিটালে ছিলাম। মুখের এক পাশ বাঁকা কেন তোর? কথা এভাবে জড়তা নিয়ে বলছিস কেন? তোর বউ আমার এই অবস্থা করে ছেড়েছে। এই পড়ি নয়, সাক্ষাৎ শাকচুন্নি। আগেই বলেছিলাম, বাড়ি গিয়ে আমাকেও এমন মেরেছে যে হাত ভেঙে গিয়েছিল। নিজের খেয়াল রাখিস, আমি যাই। রিফাত আহিনের চলে যাওয়া দেখি বিড়বিড় করতে বলতে লাগলো, আমি তো আর শেষ দেখে ছাড়বো। আহিন শার্ট খুলে সোফায় বসে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছে। জাফরিন গুনগুন করতে করতে আহিনের পাশে এসে বসলো, তারপর জিজ্ঞেস করলো, আমার জিনিসগুলো কই? আহিন ওই অবস্থায় উদাস কণ্ঠে বলল, আনিনি। জাফরিন আহিনকে জোরে এক ধাক্কা দিল, তাতে আহিন সোফা থেকে মেঝেতে পড়ে যায়। জাফরিন চোখ বড় বড় করে বলল, আমার কথা শুনছিস না তুই? কাল যদি জিনিসগুলো না পাই তাহলে দেখিস কি করি। আহিন ব্যাগ গোছাতে গোছাতে বারবার জাফরিনের দিকে তাকাচ্ছে। জাফরিন গভীর ঘুমে মগ্ন। এখনই সময় পালিয়ে যাওয়ার। এই মেয়ের সাথে থাকা আর সম্ভব হচ্ছে না তার। মেয়েটা তাকে তিলে তিলে মারবে বলে মনে হচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে। আহিন চোরের মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে বাস স্টেশনে আসে। অফিস থেকে ফেরার পথে টিকিট কেটে রেখেছিল। খানিকক্ষণ বসার পর বাস চলে এলো। তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়লো আহিন। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আজ থেকে জাফরিন তাকে আর বিরক্ত করবে না, তার ভয়ে বাঁচতে হবে না। আহিন বাহিরের বেঞ্চিতে এসে বসলো, চোখ বুঝে বড় একটা নিঃশ্বাস নিল। অনেকদিন পর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। ঘুমটাও ভালো হয়েছে। কক্সবাজারে একটা রিসোর্টে উঠে সে। এখানে জাফরিনের ভয়ে তাকে জড়সড় থাকতে হয় না, ভেবেই মনটা হালকা হলো। অবশ্য বাড়ির সবার জন্য একটু খারাপ লাগছে। সবাই নিশ্চয়ই অনেক টেনশন করছে। বাসে উঠে ফোনটা বন্ধ করে দিয়েছিল। আহিন উঠে সুইমিং পুলের ধার ঘেঁষে হাঁটতে লাগলো। টলটলে পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে। এই রাতের বেলায়ও সুইমিং পুলে নামার ইচ্ছে সংবরণ করতে পারল না সে। স্লিভলেস গেঞ্জি আর থ্রি কোয়ার্টার পরে নেমে গেল। সাঁতার কাটতে কাটতে আহিনের মনে মনে সিদ্ধান্ত নেয় অফিসে যোগাযোগ করে এখানে ট্রান্সফার হয়ে যাবে, আর কখনোই বাড়িমুখো হবে না। জাফরিনের কাছে আর কিছুতেই ফিরবে না। হঠাৎ কেউ তার ঘাড় ধরে কয়েকবার পানিতে চুবানি দিল। চুবানির ঠেলায় দু একবার আহিনের নাকে মুখে পানি ঢুকে পড়ল। শেষবারের চুবানিতে কিছুক্ষণ তাকে পানির নিচে চেপে ধরে রাখলো। আহিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এখনই বোধহয় সে মারা যাবে, কিন্তু আল্লাহ সহায়, এর আগেই হাতটা তাকে ছেড়ে দেয়। আহিন পানির উপর মাথা তুলে ঘন ঘন দম ফেলতে থাকে। একটু স্বাভাবিক হয়ে পিছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, আপনি? জাফরিনকে দেখে অবাক হয় আহিন। জাফরিন পানিতে শোয়ার স্টাইলে ভেসে আছে। জাফরিন শাড়ির আঁচল দিয়ে আহিনের মুখ বরাবর এক ঝাপটা মারে। বুদ্ধু, কি ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করতে পারবো না? আমার ক্ষমতা সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। বাড়ি চল আমার সাথে। আহিন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। জাফরিন ব্রুকুচকে আহিনের দিকে চোখ গরম করে তাকালো। তারপর আহিনকে কাঁধে তুলে নিয়ে বলে,
ভালো কথাই কাজ হবে না জানতাম, আমাকেও তুমি চিনো না বাপু। আহিন গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। জাফরিন বিরক্ত হয়ে আহিনের মাথায় খুব জোরে একটা গাঁটটা মারলো। আহিন নিস্তে ছুঁয়ে মুখ থুবড়ে জাফরিনের কাঁধে পড়ে রইল। জাফরিন কিছুটা দূরত্বে বসে আপেল কাটছে। আহিন গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছে। জাফরিন তাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে এসেছে। এই মেয়েটা থেকে নিস্তার পেতে এত কিছু করলো, কিন্তু শেষ রক্ষে কিছুতেই হলো না। আপেলগুলো কেটে সাজিয়ে আহিনের সামনে রেখে বলল, এগুলো খেয়ে নে। আপনার সাথে আমার থাকা সম্ভব নয়, আর আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। এক নিঃশ্বাসে কথাটা বলল আহিন। জাফরিন 2 সেকেন্ড আহিনের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, সেটা আবার কি? আমি আপনাকে তালাক দিতে চাই। জাফরিন এক লাফে আহিনের কোলে উঠে বসে বলল, সেটা এই জীবনেও হচ্ছে না, আর কখনো হবেও না। তুই কবুল বলি সারা জীবনের জন্য আমার হয়ে গিয়েছিস। আহিন জাফরিনকে সরিয়ে দিয়ে বলল, কিসের কবুল, কিসের বিয়ে? একটা পরীর সাথে কখনো মানুষের বিয়ে হওয়া সম্ভব? একটু থেমে আবার বলল, আমার তো মনে হয় আপনি পরীও নন। আপনার আচার আচরণ সবই পেতনি শাকচুনির সাথে মিলে। আজীবন পরীদের সম্পর্কে যা শুনেছি আপনি সম্পূর্ণ বিপরীত। জাফরিন একটু চুপ থেকে হেসে হেসে বলল, আমি পরি হই বা পেতনি, তোর আমার সাথেই থাকতে হবে। বলে জাফরিন রুমের বাইরে বেরিয়ে গেল। আহিন রাগে নিজের চুল ছিঁড়তে লাগলো। এসব সহ্য করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর থেকে পালিয়ে বাঁচা অসম্ভব বটে। যেভাবে হোক একে তার জীবন থেকে তাড়াতে হবে, না হলে আহিন নিজেই এর অত্যাচারে মরে যাবে। মিনিটেই জাফরিন ফিরে এসে আপেলের প্লেট হাতে নিয়ে বলল, তোকে বলি কিছু করানো যায় না। বলেই আহিনের গাল চেপে ধরে মুখে আপেলের টুকরো ঠেসে দিল। আহিন বেশ ব্যথা পাচ্ছিল। সে রেগে গিয়ে জাফরিনকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে এলো। রিফাত আহিনের পিঠে চাপড় দিয়ে বলল, এত ভাবিস না। ভাববো না? এই মেয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একে যতক্ষণ না আমার জীবন থেকে না বিদায় করতে পারি আমার শান্তি হবে না। তুই সবকিছু মুখ বুঝে কেন সহ্য করিস? তুই চুপ করে আসিস দেখেই ওই পেতনির এতবার বেড়েছে। শোন, জিন পরি উল্টো মানুষকে ভয় পায়, কিন্তু যখন দেখে ওদেরকে মানুষ ভয় পায় ওরা সুযোগ নেয়। তুই আজকেই জোর গলায় এসবের ব্যাপারে কিছু বল, দরকার হলে বাড়ির লোকদের জানা। তাতে যদি কাজ না হয়? তাতে কাজ না হলে হুজুর ওজা ডেকে এটার ব্যবস্থা করবি। এখন শান্ত হ, আর যা বলছি তা কর। আহিন বাসায় ফিরে দেখে জাফরি নিচু গলায় অহনাকে বেশ বকাঝকা করছে। কি নিয়ে বকছে সেটা ঠিক বুঝতে পারল না। আহিন এদিক সেদিক চোখ বুলিয়ে বাড়ির সবাইকে খুঁজলো, কিন্তু মনে হলো বাসায় কেউ নেই। আহিনের মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। অহনা, ও তোকে বকছে কেন? আর বাড়ির সবাই কই? আহিনের কথা শুনে জাফরিন বকাঝকা বন্ধ করে চুপ হয়ে গেল। অহনা ফুফিয়ে ফুফিয়ে বলল, মাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে ভাইয়া, সবাই মিলে নিয়ে মাকে হসপিটালে গেছে। ভাবি আমায় কেন বকেছে আমি জানি না ভাইয়া। আহিন জাফরিনের হাত টেনে রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর জাফরিনের গালে সজোরে একটা থাপ্পড় দেয়। জাফরিন হতবাক হয়ে আহিনের দিকে তাকিয়ে রইল। আহিন চোখ গরম করে বলল, তুই আমার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস তাই না? আমি কেন ফেলতে যাব? চুপ, তুই ফেলেছিস। আমার উপরে রাগ তুই আমার মা বোনের উপর ঝাড়ছিস, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমারই ভুল, তোকে ভয় পেয়ে চুপ করেছিলাম। আর তুই সেটার সুযোগ নিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করার জন্য ওত পেতে আছিস। কিসের এত রাগ তোর আমাদের উপর? কিসের জন্য বিয়ে করে পড়ে আছিস এখানে? জাফরিন চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আহিনের এমন আচরণে প্রচন্ড বিস্মিত হয়ে গেছে। আহিন জাফরিনের হাত ধরে বলল, অনেক সহ্য করেছি আর নয়, এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর জীবনে এই বাড়ি মুখো হবি না। যদি এখানে তোকে দেখি তাহলে হুজুর ডেকে ওকে ঝেঁটিয়ে বিদায় করব। বলেই আহিন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আহিনের দাদা বাবা কাকিরা এখানেই আছে। মায়ের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত জেনে আহিন কিছুটা আশ্বস্ত হয়। রাতে আর বাড়ি ফিরেনি কেউ। সকালে আয়েশা খানমকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি ফিরে আহিন নিজের রুমে ঢুকতে যাবে, এমন সময় আয়েশা খানম ছেলেকে ডাকে। ডাক শুনে আহিন মায়ের কাছে আসে। মা হয়ে নিজের ছেলের জীবনটা নিজের হাতেই শেষ করে দিলাম। এসব কেন বলছো মা? তোর বউ এত খারাপ জানলে কখনোই তাকে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি বেশ বুঝতে পারছি এই মেয়ে তোর জীবনও জাহান্নাম বানিয়ে ছেড়েছে। ওসব ছাড়ো, তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? জাফরিন ঠেলে ফেলে দিয়েছে। কথাটা শুনে আহিন কিছুটা বিস্মিত হয়। পরক্ষণে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, তোমাকে ফেলে দিয়েছে? হ্যাঁ, দুপুরবেলায় আমি ছাদে কাপড় দিতে গিয়ে দেখি ও চুল ছেড়ে ছাদের কিনারে বসে বাটি ভর্তি হাঁসের মাংস হাতে নিয়ে হাড় চিবাচ্ছে। অল্প কিছুটা হাঁসের মাংস আমি শুধু তোর দাদার জন্য রান্না করেছিলাম, বাকি সবাই তো অ্যালার্জির ভয়ে খায় না। ওই সবটুকু সে নিয়ে বসে বসে খাচ্ছে। এই নিয়ে কিছু বলতেই আমাকে ঠেলে ছাদ থেকে ফেলে দিল।
ভাগ্য ভালো নিচে তোর দাদা খরচ কাটতে দিয়েছিল, তাই বেশি খারাপ কিছু হয়নি। আহিন আর বসলো না, ভীষণ রাগ হচ্ছে ওর। জাফরিনকে আজ কয়েক গা লাগিয়ে শান্ত হবে সে। ছুটে রুমে এসে জাফরিনকে ডাকতে লাগলো আহিন। রুমে কেউ নেই, কাল রাতে যেমন দেখেছিল তেমনই আছে সব। জাফরিনকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে সে। অহনা ছুটে এসে বলল, ভাবি তো বাড়িতে নেই। কোথায় গেছে? সেটা তো জানি না, কাল রাতে তুই বেরিয়ে যাওয়ার পর আর দেখিনি। আহিন চুপচাপ রুমে ফিরে আসে। আপন নিজে থেকে বিদায় হয়েছে ভেবে অনেকটা শান্তি পায়। এমনটা হবে জানলে অনেক আগেই জাফরিনকে কড়া করে কথা বলে বিদায় করত। এত অত্যাচার যন্ত্রণা সহ্য করতে হতো না। জাফরিনের চলে যাওয়ার সংবাদে আহিনের বেশ উৎফুল্ল বোধ করতে লাগলো। জাফরিন চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাত উল্টো হয়ে শূন্যে ঝুলছে, তার হাত দুটো পিছনে বাঁধা, প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ। জাফরিন রিফাতের প্যান্টের মাঝামাঝিতেই কষে একটা লাথি মারলো। বেচারা ব্যথায় আফাকো চিৎকার করে উঠল। জাফরিন তার চুল চেপে ধরে বলল, তুই তোর বন্ধুর কানে কি মন্ত্রণা দিয়েছিস? একবারই তোর শিক্ষা হয় নাই, তাই না? আপা, আমি কোনো মন্ত্রণা দিইনি। ও তো উল্টো আমাকে বলছে আপনাকে বাড়ি থেকে বের করার বুদ্ধি দিতে। আর তুই এমন একটা বুদ্ধি দিলি, আমাকে কি ঘাসে মুখ রাখা ছাগল মনে হয় তোর? হ্যাঁ, লুচুর ঘরে লুচু। আবার এমন একটা লাথি দিব ঝুনঝুনিগুলো হারাবি। আর কোনোদিনও যদি বুদ্ধুটার আশেপাশে তোকে দেখি না। না আপা, আর কোনোদিন দেখবেন না, এবার আমাকে নিচে নামিয়ে দেন। জাফরিন চলে যাওয়ার পর রিফাতের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। জেদে ডান হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। মোতালেব খা রাগান্বিত কণ্ঠে বলল, সকাল থেকে বাড়ির বউ বাড়িতে নেই, আর সেটা কেউ ভ্রুক্ষেপও করছো না। সারাদিন আমাকে কেউ জানানোরও প্রয়োজন মনে করলে না। আহিন আর আয়েশা খানম একবার চোখাচোখি করে নেয়। আহিনের এসব বিরক্ত লাগছে। জাফরিন চলে গেছে, কথায় খুশিতে একটু আয়েশ করবে তা না, এখানে দাদার বকা গিলতে হচ্ছে। আচ্ছা দাদা, যদি জাফরিনকে খুঁজে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে? এটুকু ভেবে আহিনের মুখ শুকিয়ে যায়। জাফরিন যদি ফিরে আসে তাহলে আহিনের আর রক্ষে নেই। কথা শুনিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটা তাকে চিবিয়েই খেয়ে নিবে। আয়েশা খানম কাচুমাচু হয়ে বললেন, কি আক্কেল মেয়েটার দেখুন, ওর কাছে অহনাকে রেখে হাসপাতালে গিয়েছে সবাই। এই সুযোগে কোথায় কেটে পড়লো। সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে, তাও ফেরার নাম নেই। আহিনের কাকি ফাতেমা বেশ জোরালো কণ্ঠেই বলল, দেখেন কোন নাগরের হাত ধরে পালিয়ে গেছে। এই মেয়ের মতিগতি আমার একদম ঠিক লাগে না। সেদিন রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ছাদের দরজা খোলা। ছাদের দরজায় গিয়ে দেখি এই মেয়ে এক মাথা থেকে অন্য মাথা ঘুরছে, ফিস ফিস করে একা একা কথা বলছে। আহিন একটা মস্ত ঢোক গিলে ভাবতে লাগলো জাফরিনের আসল সত্যটা এখন বলবে কিনা। যেহেতু মা আয়েশা খানম আর তার কাকি অনেকটা আঁচ করে ফেলেছে, বললে অবিশ্বাস করবে না। আহিন কিছু বলার আগেই মোতালেব খা ধমকে দিলেন, এসব বেহায়াপনা কথাবার্তা বলা বন্ধ করো। মেয়েটাকে না খুঁজে তোমরা আজে বাজে বুকে আমার কান ভারী করছো। আহিন, তোর বাপ কাকাকে নিয়ে এক্ষুনি ওকে খুঁজতে বের হ। আমার নাত বউকে সকাল হওয়ার আগেই আমি এই বাড়িতে দেখতে চাই, না হলে এই বাড়িতে কারো জায়গা হবে না। আহিন কিছুটা চুপসে গেলেও জোর নিয়ে বলল, দাদা, অযথা জাফরিনকে নিয়ে বেশি উত্তেজিত হচ্ছেন। আমরা ওকে যেটা ভাবি ও সেটা নয়। ও আমাদের কল্পনাতীত একটা সৃষ্টি। আহিনের দাদা ভ্রু কুঁচকে বলল, হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলো। ইদানিং তুমি বেশি পেঁচিয়ে কথা বলছো আহিন, আমার সাথে হেয়ালি করো না। আহিন কিছু বলার আগেই জাফরিন ছুটে এসে দাদার পায়ে পড়ে সালাম দেয়, তারপর পা ধরে বসে কান্নার আওয়াজ তুলে। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এ কি, কাঁদছিস কেন? এতক্ষণ কোথায় ছিলি তুই? জাফরিন মোতালেব খার হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কত আশা নিয়ে বিয়ে করে বাড়িতে এসেছি, ভেবেছি সবাইকে নিজের করে নিয়ে সুখী সংসার করব। আশা আমার পূরণ হলো না দাদা। কেন, কি হয়েছে? আমার স্বামী আমার সাথে ঘর করতে চায় না, কোথায় কোথায় ঝাড়ি দেয়, অকারণেই মারে। কাল আমাকে উনি বাড়ি থেকে বের করে দিয়েছে। দোষ একটাই, আমি নাকি ওনার মন মতো না। ওনাকে আপনারা জোর করে বিয়ে দিয়েছেন। মোতালেব খা ভয়ঙ্কর রেগে গেলেন। আহিনের দিকে তাকাতেই আহিন আমতা আমতা করে বলল, এই মেয়ে সব সত্যি বলছে না দাদা। আপনি আমার সব কথা শুনলে বুঝতে পারবেন। জাফরিন, আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কেন বলছেন? এসব নাটক বন্ধ করুন। আজ আমি আপনার আসল সত্যটা সবাইকে বলেই ছাড়বো। মোতালেব খা হুঙ্কার ছাড়লেন, তুমি ওকে কাল বাড়ি থেকে বের করে দিয়েছ? হ্যাঁ, কিন্তু দাদা ও
এর জন্য তোমাকে এই মুহূর্তে আমি ত্যায্য করে দিতে পারি, কিংবা কোনো কঠোর শাস্তি দিতে পারি। দাদা আপনি আগে আমার কাছ থেকে শুনুন। ওকে, আজ থেকে জাফরিনের সব কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। ও যা চায় তাই করবে, কোনো রকম ঝাড়ি বা গায়ে হাত তুলবে না। এটাই তোমার শাস্তি। এটা যদি তুমি না মানো তবে তোমাকে আমি ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দিব। আহিন চুপ হয়ে গেল। জাফরিনের মাথায় হাত বুলিয়ে মোতালেব খাঁ বললেন, ও যদি আমার কথা অমান্য করে সাথে সাথে আমাকে জানাবে, বাকিটা আমি বুঝবো। জাফরিন আচ্ছা বলে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে আহিনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। এই বুদ্ধু, বুদ্ধু ওঠ না। এই শালা, ঘুম থেকে উঠ। বলে আহিনকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয় জাফরিন। আহিন ঘুম চোখে বিরক্ত নিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আপনার জন্য কি এখন ঘুমাতে পারবো না? জাফরিন ঠোঁট কামড় দিয়ে ধরে রেখে বলল, খুব শখ হয়েছে আমাকে তাড়ানোর, কিন্তু আমি তো আগেই বলেছি আমাকে তুই তো ঘাট থেকে নামাতে পারবি না। কি চান কি আপনি? এভাবে কেন আমার পিছনে পড়ে আছেন? আমাকে কোলে নে। কি? এখন চাইছি তুই আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে চল। মশকরা হচ্ছে আমার সাথে? চরগুলোর স্বাদ এত তাড়াতাড়ি ভুলে গেলি? আজ তোকে চর খাওয়াবো না, বকরির কাঁচা নাড়ি ভুড়ি খাওয়াবো, একদম জোর করে গিলিয়ে দেবো। হ্যাঁ, বকরির কাঁচা রক্তাক্ত নারী ভুড়ির দৃশ্য এবং জাফরিনের চিবিয়ে খাওয়ার শব্দ মনে পড়তেই আহিনের গা শিরশির করে বমি আসতে লাগলো। অগত্যা আহিন বাধ্য হয়ে জাফরিনকে কোলে নিয়ে ছাদে আসলো। ছাদে উঠে জাফরিনকে নামিয়ে জিহ্বা বের করে হাঁপাতে লাগলো। মেয়েটাকে যখন কোলে নিয়েছিল তখন তার মনে হয়েছিল তুলতুলে একটা পুতুল কোলে নিয়েছে। তারপর যতটা পা বাড়িয়েছে তার দ্বিগুণ করে ওজন ভারী হয়েছে। আহিনকে হাঁপাতে দেখে জাফরিন হেসে উঠে বলল, তোর ওজন আমার থেকেও বেশি। তোর মতো ধানের বস্তাকে আমি দুবার কোলে নিয়েছি, আর তুই একবারে কাঁদ। আহিন প্রতি উত্তর করলো না। তুই এখানে বস, আমি কিছুক্ষণ এখানে হাত পা ছড়িয়ে শুয়ে থাকবো। যখন আমার ঘুম এসে যাবে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে যাবি, না হলে কিন্তু বকরির পায়া খাবো। জাফরিন ছাদের মাঝখানে দুই দিকে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চাঁদের পূর্ণ জ্যোৎস্না এসে ওর গায়ে পড়ছে। ওর শরীর তাতে ঝলমল করছে। শরীর থেকে এক প্রকার চোখ ধাঁধানো আলো বের হচ্ছে। আহিন সেদিকে তাকিয়ে থাকতে পারছে না। তবে তার মনে হচ্ছে চারিদিকে একসাথে অনেক সাপের হিস হিস আওয়াজ। ছাদটা যেন সাপে ভরে গেছে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে। সেই সাথে জাফরিনের শরীর থেকে এক মোহনীয় তীব্র ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণের তীব্রতায় আহিনের মাথা ঝিমঝিম করে উঠছে। সে এখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না। দম কেমন যেন আটকে আসছে। দেরি না করে আহিন নিচে নেমে এসে ভিতর থেকে ছাদের দরজা তালা আটকে দিয়ে ঘরে চলে এলো। আহিন অফিসে এসে কম্পিউটারে হিসাবগুলো মিলিয়ে নিচ্ছে। হঠাৎ ফোনে আয়েশা খানমের কল এলো। হ্যাঁ মা, বলো। তুই সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়ে এলি কেন? একটা জরুরি কাজ ছিল, আমি এখানে খেয়ে নিয়েছি। কিছু বলবে? তোর দাদা জাফরিনের খোঁজ করছিল, কোথায় সে? আহিন বিরক্ত কণ্ঠে বলল, আর কোথায় বকবে, কোনো রুমে হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুমি কি ওর কথা বলার জন্য কল দিয়েছো? আরে হ না, সে মেয়ে ঘুমাক বা জাহান্নামে যাক, আমার মাথা ব্যথা নেই। তোর দাদা বের হওয়ার আগে জিজ্ঞেস করেছিল তাই বললাম। সকাল থেকে তো দেখিনি ওকে। যে কথাটা বলতে ফোন দিয়েছি, আসার সময় বাবুর দোকান থেকে ছাদে চাবিটা বানিয়ে নিয়ে আসিস তো। সকাল থেকে চাবি খুঁজছি, চালের গুঁড়া রোদে দিব, পাচ্ছি না। মনে হয় হারিয়ে ফেলেছি। বাবুর কাছে চাবির মাপ আছে, আসতে সময় নিয়ে আসিস। আচ্ছা, নিয়ে আসবো। এখন রাখছি। ফোন রেখে কাজে মন দিতেই কি একটা ভেবে আহিন অস্থির হয়ে উঠল। বস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় এসে বিছানার তলা থেকে চাবি বের করে পাগলের মতো ছাদের দিকে ছুটে যায়। তারা খুলে ছাদে ঢুকে দেখে জাফরিন উল্টে পড়ে শুয়ে আছে। তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আহিন কাজে গিয়ে জাফরিনকে ধরে উঠায়। ওর শরীর একদম আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। আহিনের কলিজা মোচড় দিয়ে উঠে, মেয়েটা মরে গেল নাকি। আহিন ডাক্তারকে বিদায় দিয়ে জাফরিনের মাথার পাশে এসে বসে। বড় একটা শ্বাস ছেড়ে জাফরিনের দিকে তাকালো। জাফরিন এখনো ঘুমাচ্ছে। ডাক্তার সাময়িকভাবে কিছু ওষুধ দিয়ে বলে দিয়েছে, খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হয়েছে তার উপর। শরীরে কিছু অংশ খুব জোরে আঘাত করা হয়েছে, তা সহ্য করতে না পেরে এমন অবস্থা হয়ে গেছে। জাফরিনের গলার কাছে লাল দগদগে দাগ স্পষ্ট। চাবুক জাতীয় কিছু দিয়ে আঘাতটা করা হয়েছে বোঝা যাচ্ছে। মেয়েটাকে এখন ভীষণ শান্ত দেখাচ্ছে। চঞ্চল টাইপের বাচ্চারা বকা খেয়ে নিশ্চুপ হয়ে গেলে দেখতে যেমন মায়া মায়া লাগে, জাফরিনকে দেখে আহিনের তেমন লাগছে। জাফরিনের বুক থেকে শাড়ির আঁচল সরে আসে।
আহিন সুন্দরভাবে গুছিয়ে বুক ঢেকে দেয়। তারপর জাফরিনের মুখের এক পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলের গোছা সরিয়ে দেয়। এমন সময় আয়েশা খানম এসে আহিনকে জিজ্ঞেস করে, মরলো নাকি মেয়েটা? কথাটা শুনে আহিন রাগান্বিত চোখে মায়ের দিকে তাকায়। কেন জানি তার এসব কথা শুনে খারাপ লাগছে। হালকা মেজাজ দেখিয়ে বলল, মা, এসব কি কথা? দেখছোই তো অসুস্থ হয়ে পড়ে আছে। তোমার কি বিবেকবোধ নেই? কিসের বিবেক দেখাবো ওর জন্য? একটা ডাইনি এসেছে তোমার জীবনটা নষ্ট করতে। মরে আপদ বিদায় হলেই ভালো। তোর আবার ভালো দেখে একটা বিয়ে দিব। মা, তুমি এখান থেকে যাও। সহানুভূতি না দেখাতে পারো, কারো মৃত্যু কামনা করো না। আয়েশা খানম কিছু অপ্রস্তুত বোধ করে চলে গেলেন। আহিন আরেকবার জাফরিনের দিকে তাকালো। কেন জানি জাফরিনের মুখের দিকে তাকিয়ে তার ভীষণ মায়া লাগছে। জাফরিনের উপর তার যতই রাগ থাকুক, সে কখনো তার এমন অবস্থা দেখতে চায়নি। তাই হয়তো অনেক বেশি খারাপ লাগছে। জ্ঞান ফেরার পর জাফরিন গম্ভীর মুখে বসে আছে, কোনো কথাই বলছে না। রোজকার মতো পা দুলিয়ে আহিনকে কোনো রকম বিরক্তও করছে না। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে চলছে। আহিন জাফরিনের সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে গলা ছেড়ে নিয়ে বলল, খুব বেশি ব্যথা আছে এখন? জাফরিন উত্তরে কিছু বলল না। একবার আহিনের দিকে তাকিয়ে আবার আগের মতো আনমনে বাহিরের দিকে তাকিয়ে রইল। আহিন কিছুটা অবাক হলো, তারপর ভাবলো হয়তো অসুস্থ, তাই এমন চুপ হয়ে আছে। আহিন কয়েকবার খাবার খাওয়ার তাগাদা দিল, কিন্তু জাফরিন প্রতিবারই মাথা নাড়িয়ে জানালো সে খাবে না। খাবার না খেলে ওষুধ খাবেন কি করে? রাতে কিন্তু ব্যথায় ঘুম হবে না। জাফরিন নিচু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। কি খেতে ইচ্ছে করছে বলুন, তাই এনে দিচ্ছি। ওষুধটা কিন্তু খেতেই হবে, না হলে শরীর আরো বেশি খারাপ লাগবে। এইটুকু বলে আহিন চমকে উঠল। নিজের অজান্তেই সে বলে ফেললো, বুঝতে পারলো না মেয়েটা খাচ্ছে না বলে তার এত খারাপ লাগছে কেন। কেন মন বলছে জোর করে হলেও তাকে খাইয়ে দিতে। জাফরিন ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আপাতত তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। আহিন একটু হতাশ হলো। হঠাৎ করে মেয়েটা এমন হয়ে গেল যে তার দেখেই কান্না পাচ্ছে। আশা করেছিল প্রতিবারের মতো আহিনের গলা জড়িয়ে না হলেও খুব উৎসাহ নিয়ে চোখ বড় বড় করে বলবে, আমার অমুক জিনিস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিন মন ভার করে উঠে যেতেই জাফরিন আহিনের টি শার্টের অংশ টেনে বাচ্চাদের মতো আদশরে আবদার করে বলল, আমার না হয় খুব মায়ের হাতের ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি? আহিনের মুখে হাসি ফুটে উঠল। তার মনে হচ্ছে জাফরিন যদি তাকে এমনভাবে চাঁদ এনে দিতে বলে, সে চাঁদ এনে দেওয়ার বাজিও ধরে ফেলতে পারবে। আয়েশা খানম রান্নাঘরে কিশমিশ, কাজু, ক্ষীরসহ নানা সরঞ্জাম দেখে আহিনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হঠাৎ এসব কিনে এনেছিস কেন? মা, জাফরিনের খুব ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে। তো আমি কি করব? ও মায়ের হাতের পায়েস খেতে চেয়েছে। ওর মা আদৌ কোথায় আছে জানি না, এখন তো তুমি ওর মা। তোমার একটা অসুস্থ সন্তান যদি খেতে চায়, তুমি বানিয়ে খাওয়াবে না? ওকে আমি সন্তান তো দূরের কথা, তোর বউ হিসেবেও মানি না। আর যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে আমি নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়াবো, সেটা ভাবলি কি করে? আহিন শত বলেও আয়েশা খানমকে পায়েস বানাতে রাজি করতে পারলো না। অগত্যা সে বাইরে বেরিয়ে গেল। যে করেই হোক, যেখান থেকেই হোক, পায়েস এনে খাওয়াবে জাফরিনকে। রাতের দিকে আহিন বাসায় ফিরল ছোট্ট হাঁড়ি ভর্তি পায়েস নিয়ে। অনেক কষ্টে সদর থেকে পায়েস আনার ব্যবস্থা করেছে। রুমের দরজায় আসতেই ভিতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা করছে, বোঝার জন্য কয়েকবার চোখ তুলে নিয়ে আবার তাকালো। মা জাফরিনকে খুব যত্ন করে পায়েস খাওয়াচ্ছে। জাফরিনের মুখের গম্ভীর ভাবটা অনেকটা উবে গেছে। খাওয়ানোর ফাঁকে মা খুব যত্ন করে জাফরিনের লম্বা চুলে খোপা করে দিলেন। শাড়ি বদলে অহনার একটা 3 পিস পরেছে জাফরিন। খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। মায়ের কথায় আহিনের ভাবনার ধ্যান ভাঙলো। তুই হাঁড়িতে করে কি পায়েস এনেছিস? হ্যাঁ, তুমি তো বললে পায়েস বানিয়ে দিবে না। বলেছি বলে কি বানিয়ে দিতে পারবো না? হাঁড়িটা আমায় দে, এটার পায়েস খাওয়ানো লাগবে না, আমি বানিয়ে খাইয়ে দিয়েছি। হঠাৎ কি হলো তোমার? আয়েশা খানম একটু চাপা সরে বললেন, মেয়েটার অসুস্থ বাচ্চা বাচ্চা মুখটা দেখে মনটা গলে গেল। তার উপর আধর স্বরে বলে, কি জানিস মা, আপনার হাতে পায়েস না খেতে পারলে অক্ষণে যদি মারা যাই, আপনার আফসোস হবে না? এমন ভাবে বললে কি কেউ আর ঠিক থাকতে পারে? আহিন মুচকে এসে জাফরিনের দিকে তাকালো। মেয়েটার মধ্যে যে কার মন গলানোর অসীম একটা ক্ষমতা আছে। জাফরিন ওপাশ ফিরে ঘুমাচ্ছে। আহিন বারবার ঘাড় ফিরিয়ে দেখছে জাফরিন একবার এই পাশ ফিরে কিনা, কিন্তু জাফরিন আজ একটুও নড়ছে না। আর প্রতিদিন ঘুমালে তার হুঁশ থাকতো না। আহিন ঘুমের মধ্যেও জাফরিনের প্রচুর নড়াচড়ার কারণে
যেমন তেমন ভাবে চর লাথি খেত। এই জন্য একদিন তো আহিন উঠে সোফাতে শুয়েছিল। জাফরিন তার টি শার্টের কলার ধরে খাটে ফেলে বলেছিল, তুই এখানেই ঘুমাবি, তোকে ছাড়া বিছানায় কিছু একটা নাই নাই লাগে। আহিন সেদিন ভ্যাবলার মতো মুখ করে ভেবেছিল, সেটাই তো, আমি না থাকলে ঘুমের মধ্যে আপনার চর থাপ্পড় কে খাবে? আর আজ অসুস্থ হয়ে মেয়েটা এতটাই চুপ হয়ে গেছে যে আজ ঘুমের মধ্যে একটুও নড়াচড়া করছে না। ব্যাপারগুলো কেন জানি আহিনের একটুও সহ্য হচ্ছে না। মন চাচ্ছে জাফরিনকে শক্ত করে চেপে ধরে বলুক, এত চুপ হলেন কেন? আপনাকে এভাবে দেখে আমার সহ্য হচ্ছে না, একটুও সহ্য হচ্ছে না। এমন সময় জাফরিন ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আহিন আচমকিত হয়ে তার দিকে তাকায়। পরক্ষণেই কিছু না ভেবেই জাফরিনকে বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরে বলে, ভয় পেয়েছেন? কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জাফরিন তখনও ঘুমের ঘোরে হালকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহিন খুব অস্থির হয়ে বারবার জাফরিনের মাথায় হাত বুলাতে বুলাতে তাকে শান্ত করার চেষ্টা করছে। খানিক বাদে জাফরিন কান্না থামিয়ে আহিনের টি শার্ট খামচে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আহিন তবুও বুক থেকে সরায় না জাফরিনকে, আরো শক্ত করে বুকের কাছে চেপে ধরে জাফরিনের চুলে নাক ডুবিয়ে চুলে বিড়ি কেটে দিতে থাকে। জাফরিন আগের থেকে মোটামুটি অনেকটা সুস্থ, শরীরের দাগগুলোও হুট করে মিলিয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে। কিন্তু আগের মতো চঞ্চলতা ভাব যেন নেই। আহিনকে এরকম এড়িয়ে চলে, আগের মতো জ্বালায় না, খুব কমই কথা বলে, অতি দরকারি না হলে কথা বলে না, এমনকি উত্তরও দেয় না। এগুলো আহিনের মেনে নিতে কষ্ট হচ্ছে। কেন জানি তার মন চাচ্ছে জাফরিন তাকে খুব বিরক্ত করুক এবং আগের মতো জ্বালাক। এসব নিয়ে আহিন খুব অশান্তিতে ভুগছে। বাসার সবার সাথেই জাফরিন স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আহিনকে দেখা মাত্রই চুপ হয়ে যায়। তখন বুম মারলেও তার মুখ দিয়ে কথা বের হয় না। আহিনের কাছে খুব খারাপ লাগলেও সে জাফরিনকে মুখ ফুটে কিছু বলে না। আহিন বই পড়তে পড়তে আর চোখে কয়েকবার জাফরিনের দিকে তাকায়। জাফরিন জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আজ তাকে বেশ পবিত্র দেখাচ্ছে, চুলগুলো বেশ যত্ন করে বাঁধা। কিছুদিন ধরেই সে আর চুল এলোমেলো করে রাখে না, শাড়িটাও বেশ গুছিয়ে পরে। বুক থেকে শাড়ির আঁচল সরে যায় না, আঁচল মাটিতে গড়াগড়ি খায় না। কিন্তু এতে আহিনের মন ভরে না, মনে হয় যেন আগের জাফরিনটাই বেশ ভালো ছিল। আমি যদি তোকে মুক্তি দিয়ে চলে যাই? জাফরিনের হঠাৎ বলা এই কথায় আহিন চমকে উঠে। জাফরিনের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কথাটা কি সে মজা করে বলছে, কিন্তু জাফরিন বেশ স্বাভাবিকভাবেই কথা বলল, ঠিক বুঝলাম না। আমি যদি এখান থেকে চলে যাই তোকে মুক্তি দিয়ে আর কখনো ফিরে না আসি? পরপর দুবার একই কথা শুনে আহিন আর চুপ থাকতে পারল না। এবার তার সত্যিই মনে হচ্ছে জাফরিন মজা করে কথাটা বলেনি। বইটা বন্ধ করে রেখে বলল, কোথায় যাবেন? খানিকটা নিস্তব্ধতা। জাফরিনকে চুপ থাকতে দেখে আহিন তার পাশে এসে দাঁড়ালো। জাফরিনকে আজ একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা। পৃথিবীর সব মায়া ওর স্নিগ্ধ কোমল মুখটায় জড়ো হয়েছে। জাফরিন জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে বলল, যেখান থেকে তোর জীবনে এসেছিলাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি চিরদিনের মতো তোর থেকে দূরে সরে যাব। কথাটা শুনে আহিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক অজানা কষ্টে তার মন ভার হয়ে এলো। কেন এমন হচ্ছে তার? কেনই বা এসেছিলেন আর কেনই বা চলে যাবেন? সেসব না হয় অজানাই থাক। সত্যি চলে যাবেন? কথাটা বলতে গিয়ে আহিনের চোখ দুটো ছলছল করে উঠল। সেটা লুকানোর জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে। জাফরিন আহিনের দিকে তাকিয়ে একটা উপহাসের হাসি দিয়ে বলল, সেটাই তো চেয়েছিলি, কত চেষ্টাই না তোর বৃথা গেল। আহিন জাফরিনকে কিভাবে বোঝাবে? সে আজ খুব করে যাচ্ছে জাফরিন তার কাছে থাকুক, তাকে খুব করে জ্বালাক। এটা ঠিক, জাফরিনকে একসময় সে অনেক তাড়াতে চেয়েছিল জাফরিন তার জীবন থেকে দূর হোক। কিন্তু আজ তার চলে যাওয়ার কথা ভাবলেই বুকের বাঁ পাশটা চিনচিন করে ওঠে। আহিনের প্রচন্ড ইচ্ছা হচ্ছে জাফরিনের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে, আপনি কোথাও যেতে পারবেন না, সারা জীবন আমার কাছেই থাকবেন। কিন্তু কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে তার। ভীষণ ভয় হচ্ছে অধিকার দেখাতে। জাফরিনকে এভাবে বললে কি সে বুঝতে পারবে আহিনের মনে কি চলছে? কেন আহিন চাচ্ছে না সে চলে যাক? জাফরিন শান্ত দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে বলল, জানিস আমি খুব খারাপ একটা পড়ি, তাদের দলের অন্তর্ভুক্ত যারা মানুষের ক্ষতি করে বেড়ায়। আমার কাজই হচ্ছে অন্যকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা কিংবা পাগল করে দেওয়া। কথাগুলো শুনে আহিনের কোনো রিয়াকশনই হচ্ছে না। তার এসব শুনতে ভালোই লাগছে না। আহিন প্রসঙ্গ পাল্টাতে বলল, এখন কি আমার উপর অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? কারো উপর আমার সিদ্ধান্ত নির্ভর করে না, কারো কোনো কিছুই আমাকে স্পর্শ করে না। আমি যে সিদ্ধান্ত নিই তাতে আমি অটল থাকি। আহিনের কেমন জানি কান্না পেয়ে যাচ্ছিল,
ভেবেছিল কথার এক পর্যায়ে জাফরিনের হাত টেনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, কোথাও যাবেন না আপনি। আপনাকে ছাড়া থাকার কথা ভাবলেই আমার কষ্ট হয়। কিন্তু সেটা বলার মতো মানসিকতা জাফরিন ভেঙে দিল। আহিন এখন আর মনের ভাবটা জাফরিনকে প্রকাশ করতে চায় না, কারণ জাফরিন তাকে বুঝিয়ে দিয়েছে কারো কথায় তার সিদ্ধান্ত বদলাবে না। আহিনের খুব অভিমান হলো, সেও সিদ্ধান্ত নিল জাফরিনকে সে আটকাবে না। যে নিজের ইচ্ছেতে এসেছে সে নিজের ইচ্ছেতেই চলে যাচ্ছে, কারো কথা ভাবার প্রয়োজন বোধ করছে না। এমন একটা স্বার্থপরকে নিজের মনের কথা বলে কিছুতেই ছোট হবে না আহিন। নিজেকে সামলে নিয়ে বলল, কখন চলে যাবেন তাহলে? জাফরিন ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল, মাঝ আঙুলের ডগা দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বলল, যে কোনো সময়। ভালো থাকবেন। যেখানে থাকুন আপনার ভালো থাকাটাই কামনা করি। বলেই আহিন রুম থেকে বেরিয়ে গেল। ছাদে এসে দরজা বন্ধ করে দিয়ে খুব কাঁদলো আহিন। কেন এমন লাগছে তার? এই মেয়েটাকে তো সে খুব ঘৃণা করত, তাহলে তার জন্য এত কষ্ট কেন হচ্ছে তার? কিসের এত তাগিদ তাকে নিজের কাছে রাখার? জাফরিন টেবিলে নাস্তা দিচ্ছে, আহিন অফিসের জন্য বের হচ্ছে। এমন সময় মোতালেব খা পিছন থেকে ডেকে বলল, না খেয়ে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, জরুরি কাজ আছে। খেয়ে যাও। দাদার পিড়াপিড়িতে আহিনের টেবিলের এক কোণায় বসে পড়লো, আর চোখে জাফরিনের দিকে তাকালো সে। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সবাইকে নাস্তা দিচ্ছে জাফরিন। পাতা রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরেছে সে, চুলগুলো মাঝ বরাবর সিথি করে কোনো রকমে হাত খোপা করা। দু একটা চুল মুখের সামনে এসে বিরক্ত করছে। শাড়ির আঁচলটা সংসারী বউদের মতো কোমরে গুজে রেখেছে। আহিন আর সহ্য করতে পারলো না, চোখ সরিয়ে নিল। জাফরিনের এমন সংসারী রূপ দেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে জাফরিনের সাথে ভীষণ সুখের একটা দাম্পত্য জীবনে আবদ্ধ আছে সে, যার সংসার ভালোবাসায় পরিপূর্ণ। জাফরিনের এমন কমলময়ী মুখ দেখে আর আবেগ আপ্লুত অসম্ভব ভাবনা ভাবতে চায় আহিন। তাই খুব তড়িঘড়ি করে অফিসের জন্য বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে জাফরিনকে এড়িয়ে চলা তার পক্ষে সম্ভব না। কোনো একটা শক্তি তাকে বারবার জাফরিনের দিকে টেনে আনছে, কিন্তু আহিন যা ভাবছে তা আদৌ কখনো সম্ভব না। জাফরিন এটা হয়তো মেনেও নেবে না, তাই যেভাবেই হোক জাফরিন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আকাশকুসুম বিস্তীর্ণ আবেগের স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়া উচিত হবে না, তাহলে জাফরিন চলে গেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। জাফরিন আহিনকে পিছন থেকে ডেকে ব্যাগে টিফিন বক্স ঢুকিয়ে দিল। আহিন আর একবারও জাফরিনের চোখের দিকে তাকালো না। ফেরার সময় আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসতে পারবি? আহিন কিছু না বলে চলে যেতে নিলে জাফরিন পথ আগলে দাঁড়িয়ে বলল, উত্তর দিলি না যে? আহিন আর নিজেকে ধরে রাখতে পারলো না। মেয়েটা কেন অযথা মায়া বাড়াচ্ছে জানে না সে। এগুলোতে আহিনের কেবল কষ্টই হবে। চলে যখন যাবে আর এসব কিছুর কি প্রয়োজন? কি চাচ্ছে জাফরিন? আরও আবেগপ্রবণ হয়ে আহিন জাফরিনের বিরহ মেনে নিতে না পেরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাক। আহিন কড়া গলায় বলল, কি সমস্যা? চলে যাওয়ার আগে এসব ন্যাকামি কেন করছেন? কি বোঝাতে চাচ্ছেন? জাফরিনের মুখ কালো হয়ে গেল। আহিন সেটা দেখলো না, জাফরিনের পাশ কেটে বেরিয়ে গেল। জাফরিন ঘড়ির দিকে তাকালো, বরাবর রাত 10টা বাজে। আহিন এখনো ফেরেনি, অথচ ওর অফিস 9টায় ছুটি হয়। জাফরিন নিজে নিজে কিছুক্ষণ হাসলো, তারপর প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল। সে ঠিকই ভেবেছে আহিন তাকে চায় না। আহিনও খুব করে চাচ্ছে সে তার থেকে দূরে চলে যাক। এতদিন আহিনের সব সহ্য করে নেওয়া, তার প্রতি কেয়ারিংগুলোকে সে ভালোবাসা ভেবে ভুল করেছিল। তাই কাল রাতে আহিনের স্ত্রী রূপে আজীবন থাকার কথা চিন্তা করেছিল। ভেবেছিল আহিন হয়তো তাকে বুকে টেনে নিয়ে বলবে, কোথাও যাবেন না আপনি। কিন্তু জাফরিনের সব ভাবনা ভুল। এই কয়েকদিনের কেয়ারিং সহ্য করে নেওয়া, এইগুলো আহিন বাধ্য হয়ে করেছিল। প্রথমে তাই মনে হয়েছে জাফরিনের, তাই সে চুপচাপ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু কাল আহিনের কণ্ঠস্বর তাকে ভাবিয়েছে, আহিন তাকে চায়। আজ সকালের আচরণ বুঝিয়ে দিয়েছে আহিন কখনোই জাফরিনকে চায়নি। আহিন শহরের ফুল দোকান থেকে একগুচ্ছ রজনীগন্ধার ছড়া কিনল। বড় বড় নরম তুলতুলে রসগোল্লা ভর্তি বড় সাইজের হাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকালে রাগের মাথায় জাফরিনের সাথে খারাপ আচরণ করার পর থেকেই তার মনটা খসখস করছে। তার মন খুব করে বলছে জাফরিনকে একবার অন্তত না চলে যাওয়ার অনুরোধ করতে, মনের কথাটা বলতে। তারপর যা হবার তা হবে। এসব শুনেও যদি জাফরিন চলে যায়, তাও আহিনের এইটুকু আফসোস থাকবে না। জাফরিনকে নিজের মনের কথাটা বলতে না পারলে সারা জীবন একটা কঠিন কষ্টে জ্বলে মরবে সে। তাই আজ যাই হোক সে বলবেই। আহিন ঘড়ির দিকে তাকায়, 10:50। মফস্বল শহরের ফুলের দোকানের রজনীগন্ধা পায়নি, তাই সদরে এসেছে। তাতেই এত দেরি হয়ে গেল। খুব ছটফট লাগছে তার।
কখন বাড়ি পৌঁছাবে আর কখন জাফরিনকে মনের কথাটা জানাবে। জাফরিন কি উত্তর দিবে সেটা জানার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। আহিন রজনীগন্ধা আর রসগোল্লা নিয়ে রুমে ঢুকলো। রুমে কোথাও জাফরিন নেই। ছাদে বাড়ির পিছনের বাঁশঝাড়েও দেখে এলো, সেখানেও জাফরিনকে পেল না। আহিনের চেঁচামেচিতে বাড়ির সবাই জেগে গেল। কেউই বলতে পারলো না জাফরিন কোথায়। সবাই তাকে শেষবার রুমে ঢুকতে দেখেছিল। আহিনের আর বুঝতে বাকি রইল না জাফরিন তাকে ছেড়ে সত্যিই চলে গেছে, আর কখনোই সে আহিনের কাছে ফিরবে না। আহিনের অনুভূতিগুলোকে সে দাম দিল না। আহিন উদাস চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এখনই হয়তো জাফরিন সেখানে দৃশ্যমান হবে এবং পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে আহিনের দিকে তাকিয়ে হাসি দিবে। আহিনের চোখ দুটো মুহূর্তেই ঝাপসা হয়ে এলো। সে শোয়া থেকে উঠে বসে এক হাতে মাথার চুল মুঠো করে ধরে চোখ বুজে রাখে। জাফরিন তো তার মনের কথা সব বুঝতো। এটা বুঝতে পারেনি সে খুব করে চাইছিল জাফরিন তার কাছে থাকুক। আর ভাবতে পারছে না আহিন, জাফরিনকে ছাড়া ঘরটা ভীষণ শূন্য লাগছে। আয়েশা খানম পাশে দাঁড়িয়ে ছেলেটার মাথায় আলতো করে হাত রাখলেন। আহিন চমকে উঠে ঠিক হয়ে বসলো। এত ভাবলে কি সে ফিরে আসবে? সে মায়া লাগাতে এসেছিল, মায়া লাগিয়ে চলে গেছে। তার যদি যাওয়ার হতো, তোকে মেনে নিতে কষ্ট হচ্ছিল বুঝলে, আরো আগে কেন গেল না? আমি জানি না, এসব নিয়ে কোনো প্রশ্ন করো না মা। আয়েশা খানম চুপ হয়ে গেলেন। ছেলে তার স্বীকার করুক বা না করুক, দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছে যার জন্য জাফরিন কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। আয়েশা খানমের একবার মনে হলো শ্বশুরকে জিজ্ঞেস করবে জাফরিন তার বাপের বাড়ি গেছে কিনা। পরক্ষণেই মনে পড়লো তার শ্বশুর তাকে আগেই বলেছিলেন জাফরিন এতিম, ছোটবেলায় তার জায়গা হয় এতিমখানায়। মেয়েটার জন্য বেশ টান অনুভব করেছেন তিনি। আহিন অভিমানে প্রথম জাফরিনের কথা মনে আনতে না চাইলেও এখন খুব খারাপ লাগে তার। মনে না এনে থাকতে পারে না। রাতে ছাদে উঠে বসে থাকে এই আশায় জাফরিন আবার ফিরবে। অহনা কফির কাপটা টেবিলের উপর রেখে নিচু গলায় বলল, তুই ভাবির রাগ ভাঙিয়ে ফিরিয়ে আনতে পারিস না? আহিন কফির কাপটা চুমুক দিয়ে ভাবতে থাকে। অহনাকে জাফরিন চর মারার পরেও অহনা কোনো টু শব্দ করেনি, জাফরিনের উপর রাগও করেনি। অথচ ওকে কেউ একটু বকে দিলে তার সাথে তুলকালাম করে ছাড়ে। অহনাকে কাছে ডেকে পাশে বসায় আহিন। সত্যি করে একটা কথা বলবি? কি কথা? জাফরিন তোকে সেদিন চর মেরেছিল কেন? অহনা চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। মনে মনে ভাবছে ভাইয়াকে কিভাবে বলবে সে কথা। অহনা আস্তে করে বলল, সে কথা আমি তোকে বলতে পারবো না। কেন? কি এমন করেছিস তুই যে তোকে চর মারলো? ভাবি বারবার সাবধান করার পরও তার কথা শুনিনি, তাই শাসন করেছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না আমি। আহিনা আর জোর করলো না, অন্য প্রসঙ্গে বলল, তোর মনে হয় জাফরিন ছাদ থেকে মাকে ফেলে দিতে পারে? অহনা চোখ তুলে আহিনের দিকে তাকায়। এটা আমার বিশ্বাস হয় না ভাইয়া। আমার মনে হয় মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ভাবির সাথে তখন একটু মন কষাকষি ছিল, তাই হয়তো ভাবির গাড়ি দোষ দিতে চেয়েছে। আহিন চুপ করে রইল। এই কথাটা গ্রহণযোগ্য হলেও এটা মানতে পারছে না। মা যদি জাফরিনকে মিথ্যে বলে দোষী করতে চাইতো তবে এটা কখনোই বলতে পারতো না জাফরিন পা দোলাতে দোলাতে খাবলা তুলে মাংস খাচ্ছিল। সব কেমন যেন এলোমেলো লাগছে তার। কোনো হিসাবে জাফরিন ক্ষতি করতে পারে বলে মনে হয় না, কোনো হিসাবে পুরো উল্টাটাই মনে হয়। মোতালেব খা আতশোয়া অবস্থায় চোখ বুজে আছেন। এমন সময় আহিন সালাম দিয়ে তার পাশে বসলো। মোতালেব খা সালামের উত্তর দিয়ে পা গুটিয়ে বসে আহিনের দিকে তাকালেন। ছেলেটার মুখ চোখ অনেক শুকিয়ে গেছে। আহিন শান্ত গলায় জিজ্ঞেস করলো, দাদা আপনি জানেন জাফরিন কোথায় যেতে পারে? যদি জানতাম এক্ষুনি ওকে ঘাড় ধরে এখানে নিয়ে আসতাম, কিন্তু আগে এটা জানা দরকার ও এখান থেকে কেন চলে গেল। তুমি কি বলেছো ওকে? স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য মনোমালিন্য হয় দাদা। ওর বাবার বাড়িতে যায়নি তো? ওর বাবার বাড়ি নেই, ও এতিমখানায় বড় হয়েছে। একদিন পথে আমি স্ট্রোক করেছিলাম, আল্লাহর রহমতে ওর বুদ্ধিতে বেঁচে গেছিলাম। তখনই ঠিক করে নেই ওকে আমার নাত বউ করবো। আহিন দীর্ঘশ্বাস ছাড়ল। তাহলে তার ধারণাই ঠিক, জাফরিন যে একজন পরী এই বিষয়ে দাদাও অবগত নন। কিন্তু জাফরিনকে এখন খুঁজবে কোথায়? সে কোথায় পাবে তাকে? জাফরিনকে ছাড়া থাকতে তার কষ্ট হচ্ছে ভীষণ। জাফরিন বেহুশ অবস্থায় বদ্ধ করে চিত হয়ে পড়ে আছে। বাহিরে জ্বলতে থাকা মশালের আলো জানলার এক কোণ দিয়ে ঢুকে পড়ে ঘরটাকে কিছুটা আলোকিত করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে এলো জাফরিনের। নিজেকে বদ্ধ করে দেখে খুব একটা অবাক হলো না, যেন সে জানতো এখানে তাকে আনা হবে। দরজা খোলার শব্দে জাফরিন কিছুটা কেঁপে উঠল। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিল। একটা শক্ত সামর্থ্যবান লোক মোটা চাবুক হাতে নিয়ে ঘরে ঢুকলো। তার গাল ভর্তি দাড়ি ঘোপ, তান্ত্রিক সাধকদের মতো পোশাক পরা,
চাবুক অন্য হাতে পেছাতে পেছাতে জাফরিনকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে লাগলো। আমাকে এখানে ধরে নিচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনার আর কোনো কথাই শুনবো না। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল, হাসি থামিয়ে বলল, আমার কষ্টের ফল এভাবে জলে যেতে দেই কি করে? বলেই কি সব বিড়বিড় করতে করতে জাফরিনের গায়ে চাবুক দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। জাফরিন ব্যথা সহ্য করতে না পেরে মেঝেতে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো। লোকটা তাতেও ক্ষান্ত হলো না, জামার কোটর থেকে কি সব বের করে জাফরিনের গায়ে ছুঁড়ে মারলো। ওইসব গায়ে পড়তেই জাফরিনের শরীরে জ্বালা শুরু করলো। অনেক হয়েছে, এবার আমাকে প্রতিশোধ নিতে দিন। বলেই আরেকজন ঘরটিতে ঢুকলো। জাফরিন চোখটা পুরোপুরি মেলার চেষ্টা করে দেখতে চাইল কে সে। কিছুটা বিস্মিত হয়ে অস্পষ্ট স্বরে, রাগ মিশ্রিত স্বরে বলল, লুচু বেটা। রিফাত লোকটার হাত থেকে চাবুক নিয়ে জাফরিনকে আঘাত করা শুরু করলো। কি ভেবেছিস আমার এত বড় ক্ষতি করেও তুই পার পেয়ে যাবি? এই দিনটারই অপেক্ষা ছিলাম আমি। আজ সব কিছুর শোধ নিয়ে ছাড়বো। জাফরিন লাল চোখে রিফাতের দিকে তাকালো। ওইভাবে তাকাস না, আজ তোর কিছু করার ক্ষমতা নেই। তোর মৃত্যুর সময় এসে গেছে। এত খুশি হোস না, আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুই হারে হারে টের পাবি। রিফাত আবার চাবুক চালাতে চালাতে বলল, সেই সুযোগ তোকে আমি আর দিব না। তোর স্বামী হাতেই তোকে মারবো আমি। রিফাত লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি সেই ব্যবস্থা করুন। ওকে, আমি বোতলে ভরে দিচ্ছি, আপনি সেটা কোনো এক নির্জন জায়গায় কিছু একটা দিয়ে পুঁতে দিবেন। সেই জায়গায় যদি তার স্বামী তাজা রক্ত ঢেলে আগুন ধরিয়ে দেয়, সেই আগুনে পুড়ে মরবে জাফরিন। বলেই লোকটা জাফরিনকে বোতল বন্দি করলো। রিফাত বোতলটা হাতে নিয়ে বলল, এবার দেখ আমার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়। জাফরিন কি করবে বুঝে উঠতে পারল না। আহিন কি সত্যিই রিফাতের কথায় তাকে মেরে ফেলবে? রিফাত আহিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, জাফরিন চলে গেছে, তাতে তো তোর খুশি হওয়ার কথা। এই ডাইনিটাকে তো তুই তাড়াতে চেয়েছিস। আহিন খেপে গিয়ে বলল, ও মোটেও ডাইনি নয়। হ্যাঁ, একসময় চেয়েছিলাম, এখন ওকে ফিরে পেতে চাই আমি। রিফাত ভ্রু কুঁচকে আহিনের দিকে তাকায়। ভেবেছিল আহিনকে জাফরিনকে মারার উপায়টা বলে নিজের প্রতিশোধ পূরণ করবে। এখন যা মনে হচ্ছে আহিন জাফরিনের প্রতি দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় সত্যটা বললে আহিন তো জাফরিনকে মারবেই না, উল্টো রিফাতকে উত্তম মাধ্যম দিবে। কিন্তু সে তো কিছুতেই নিজের এত কষ্ট বৃথা যেতে দিবে না। যে করেই হোক আহিনের হাতেই জাফরিনকে মারবে। জাফরিনের পুরার দৃশ্য দেখে অনেক আনন্দ লাগবে তার। একটা কাজ করে তুই জাফরিনকে ফিরে পেতে পারিস। খুশিতে আহিনের চোখ চকচক করে উঠল। সে রিফাতের হাত জড়িয়ে ধরে বলল, কিভাবে সম্ভব? রিফাত ঠোঁটের হাসিটা প্রসন্ন করে আশ্বাসের দৃষ্টিতে আহিনের দিকে তাকায়। সুযোগের সদ্ব্যবহার করার এই তো সময়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখার দিকে তাকিয়ে আছে আহিন আর রিফাত। আহিনের চোখ দুটো আশায় চকচক করছে, এবার জাফরিন তার কাছে ফিরে আসবে। রিফাতের খুব মন খুলে হাসতে ইচ্ছে করছে। তার বহুদিনের ক্রোধ আজ মিটাচ্ছে। বোতলের কাজ গলার শব্দ তাকে খুব আনন্দিত করছে। এই বোতলে থাকা বন্দি জাফরিন নিশ্চয়ই আর্তনাদ করতে করতে জ্বলে ছাই হয়ে যাচ্ছে ভেবেই রিফাতের শান্তি লাগছে। রিফাত কাঁপতে কাঁপতে হাত জোর করলো অবয়বটার সামনে। তার নাক চোখ দিয়ে অনবরত ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। এত জোরে জোরে কয়েকবার তাকে আছাড় মারা হয়েছে যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারছে না। আতখোলা প্যান্টটা রক্তে ভিজে আছে, যেটুকু সম্বল ছিল তাও কেটে দেওয়া হয়েছে। ব্যথায় মনে হচ্ছে আজ সে মরেই যাবে। অবয়বটা হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, আগেই বলেছিলাম আমার ভয়ঙ্কর রূপ তোকে নিমেষেই শেষ করে দিতে পারে, কাউকে ছাড়বো না আমি। রিফাতের দম যেন বন্ধ হয়ে আসছে। মেঝেতেই মরার মতো পড়ে রইল সে। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে আইন নড়েচড়ে পিছনে ফিরে তাকালো। শূন্য ছাদে আর কাউকেই দেখতে পেল না সে। তবুও মনে আসার সঞ্চার হলো জাফরিন ফিরে আসেনি তো। কিছু বুঝে ওঠার আগেই তাকে শূন্যে তুলে জোরে আছাড় দেওয়া হলো। আছাড় খেয়ে সে একটুর জন্য নিচে না পড়ে ছাদের কার্নিশে আটকে ঝুলে রইল। তখনই তার সামনে দৃশ্যমান হলো বিরাট আকৃতি এক অবয়ব। আহিন ভয় পেয়ে ভালো করে তাকালো। অবয়বের চোখ দুটো আগুনের গলার মতো, দৃষ্টি দিয়ে ভস্ম করে দেওয়ার মতো। সোনালী বর্ণের চুলগুলো তীরের ফলার মতো সূক্ষ্ম, বাতাসে বারবার নড়ে উঠছে। পরনে মোটা কালো জব্বা। এত ভয়াবহ চেহারা দেখেও আহিনের চিনতে দেরি হলো না, এই তার জাফরিন। এত ব্যথার মধ্যেও তার মুখে হাসি ফুটে উঠল। চোখ দুটো খুশিতে টলমল করছে। কিছু বলার আগে জাফরিন তার গলা চেপে শূন্যে উড়িয়ে অন্য একটা নির্জন জায়গায় নিয়ে এলো। আহিনের কষ্ট হচ্ছে। এত জোরে আগে কখনো জাফরিন তার গলা চেপে ধরেনি। এক্ষুনি যেন রুহুটা তার গলা দিয়েই বের করে আনবে। অবয়বটা নির্জন জায়গায় এনে মাটিতে ছুঁড়ে মারলো আহিনকে।
আহিন সেভাবেই পড়ে রইল, এক বিন্দু জোর পাচ্ছে না উঠে বসার। এদিকে তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আহিন ঘাটটা ঘুরিয়ে চারদিকে তাকালো। এখানে ঘন বাঁশঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। পরে সে জায়গাটা চিনতে পারল, এটাই সেই পুরনো পরিত্যক্ত কবরস্থান যেখানে সে পরশুদিন রিফাত সহ এসে আগুন জ্বালিয়েছিল। আহিন অসহায় চোখে জাফরিনের দিকে তাকালো। পাশেই বড় একটা আগুনের গোলা জ্বলছে। জাফরিন সেটার দিকে তাকিয়ে আছে। আহিন কাপা গলায় বলল, জাফরিন, আমি জানতাম তুমি ফিরে আসবে। কথাটা শুনে জাফরিন রাগ মিশ্রিত চাহনিতে আহিনের দিকে তাকালো। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, তুই তাহলে জানতিস তোর মৃত্যুদূত আসবে? আহিন কিছু বলার আগে জাফরিন আবার বলতে লাগলো, আমাকে তুই আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিস না? আজ তোকে এই গোলার মধ্যে ফেলে আমি পুড়িয়ে মারবো, তখন বুঝবি মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের হয়। আহিন অবাক হয়ে গেল জাফরিনের কথা শুনে। সে ঠিক বুঝতে পারছে না জাফরিন এসব কি বলছে। আমি তোমাকে মারতে চেয়েছি, এসব কি বলছো? চালাকি করছিস আমার সাথে? তোর কোনো চালাকি আজ খাটবে না। আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি? তোর পরিবারের করেছি, তাও তোর এত ক্ষোভ আমার উপর? একটা ভুল তো আমি ঠিকই করেছি, তোর মতো একজনকে নিয়ে সারা জীবন সংসার করতে চেয়েছি, কিন্তু আমি চলেও যেতে চেয়েছি। তুই আমাকে বারবার আটকেছিস। তোর মনের কথাগুলো বুঝে আমি তোর কাছে থেকে গেছি, এই ভেবেই তুই আমাকে চাস, কিন্তু আমি ভুল করেছি। আহিনের মনে হলো আফরিন কোনো কিছু নিয়ে তাকে ভুল বুঝে আছে। এই ভুল ভাঙানোটা প্রয়োজন। জাফরিন, তুমি একটু ভুল করনি। তুমি জানো আমি কত আশা নিয়ে সেই রাতে রজনীগন্ধা নিয়েই ফিরেছিলাম, কিন্তু এসে তোমাকে পেলাম না। চুপ কর বেঈমান, তোরা মানুষ আসলেই খারাপ। আজ বুঝলাম আমরা এমনি এমনি তোদের ক্ষতি করতে আসি না। তোদের মতো অজাত বেঁচে আছে বলেই আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি না, নিজের পরিবারের কাছে পাই না। বলে জাফরিন দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আহিন ঠিক কি বলে জাফরিনকে বুঝাবে বুঝতে পারছে না। তার শুধু মনে হচ্ছে আজ যদি জাফরিনকে কিছু বলতে না পারে, সারা জীবনেও পারবে না। জাফরিন আজ তার ভয়ঙ্কর আসল রূপ নিয়ে এসেছে। হয়তো আহিনকে মেরেই সে শান্ত হবে। আহিনের মরতে আফসোস নেই, জাফরিনকে তো আর সে কম কষ্ট দেয়নি। জাফরিন, আমি তোমাকে কিছু বলতে চাই। তোর কোনো কথার ফাঁদে আমি পড়তে চাই না। তোরা মানুষরা দুর্বলতার সুযোগকে খুব ভালোই কাজে লাগাস। আজ তোকে আমি সেটা করতে দিব না, তোকে এই আগুনের গোলায় ফেলে পুড়িয়ে মারবো। বলেই আহিনকে উপরে তুলে নিয়ে বলের মতো আগুনের গলার মাঝে ছুড়ে দিল জাফরিন। জাফরিনের চোখ বরাবর ঝাপসা হয়ে আসছে। একজন মানুষের জন্য তার গোত্রের কেউ এভাবে চোখের পানি ফেলেছে কিনা তার জানা নেই। আফসোস আর কষ্ট দুটোই হচ্ছে তার। ইস, যদি সে আহিনের কাছে কখনো না আসতো। আহিনের পিঠের খানিকটা আগুনের আছে পুড়ে গেছে। সেই ক্ষতস্থানে জাফরিন হাত বুলাতে বুলাতে কাঁদছে। সে পারেনি আহিনকে পুড়িয়ে মারতে। কেমন এক অজানা মায়া তাকে গ্রাস করেছিল। আবেগের কাছে তার বিবেক হার মেনে গেল। আগুনে পোড়ার আগেই সে আহিনকে তুলে নিয়ে বাসায় আসে। রাগের চেয়ে ভালোবাসার শক্তি আসলেই অনেক বেশি। আয়েশা খানম এসে দরজায় নক করে। জাফরিন তাড়াতাড়ি চোখ মুছে চাদরটা আহিনের ঘাড় অবধি টেনে দরজা খুলে। আয়েশা খানম জাফরিনকে বুকে টেনে দু গালে চুমু খেয়ে বলে, স্বামীর উপর রাগ করে সংসার ছেড়ে যেতে আছে পাগলি মেয়ে? জাফরিন থ হয়ে আয়েশা খানমের বুকের কাছে পড়ে রইল। সবাই কেন তার আফসোস বাড়াচ্ছে। এর মধ্যে অহনা বড় এক আচারের বয়াম হাতে করে এনে বলে, ভাবি দেখো, তোমার জন্য আমি আচার বানিয়ে রেখেছি, 1 ঘন্টায় খেয়ে শেষ করো তো দেখি। তারপর জাফরিনের হাতটা চেপে ধরে বলল, দোহাই তোমার, আমার এই পাগল ভাইয়ের যাই বলুক, এভাবে রাগ করে আর কখনো যেও না ভাবি। জাফরিনের ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছে। এত ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা তার সত্যিই নেই। এরা তাকে কখনো তার আসল রূপ ব্যবহার করতে দেবে না। তার যত খারাপই থাকুক না কেন, এই ভালোবাসায় সবটা মিহিয়ে যাবে। আহিন জাফরিনকে চুপ করে বসে থাকতে দেখে বলে, মারনি আমায়? জাফরিন পা দোলাতে দোলাতে আচারের গোটা চুষতে চুষতে বলল, তোকে মারলি জ্বালাতাম কাকে? আহিন এক লাফে উঠে এসে জাফরিনকে ধরে বলল, তাহলে সত্যিটার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সত্যিটা এর থেকেও বেশি ভয়ঙ্কর। আমি এসেছিলাম তোদের পরিবারের ক্ষতি করতে। তোদের পরিবারের উপর কেউ কুনজর ফেলেছে, সেই কারণে এক তান্ত্রিক আমাকে পাঠিয়েছে অল্প অল্প যন্ত্রণা দিয়ে তোদের শেষ করতে। তার কথা কেন শুনেছ? আমি সেই 10 বছর বয়স থেকে তার হাতে বন্দি। আমার মতো অনেকেই তার হাতে বন্দি। তারাও আমার মতো জানে না তাদের মা বাবাকে। আমাদের কাজ শুধু তার হুকুম তালিম করা। আমাদেরকে বশ করে যত খারাপ কাজ আছে সব করতে বাধ্য করেছে। কথা না শুনলে তার পালিত জিন দিয়ে শারীরিক অত্যাচার করতো কিংবা মেরে ফেলতো। চাবুকের বাড়ি এক একটা চামড়া ভেদ করে মাংসে রেবে যেত। কথাগুলো শুনে আহিনের শরীরের পশম দাঁড়িয়ে যায়।
মাঝে মাঝে মনে হয় আমি কোনো খারাপ পরি নই। আমাকে যেমন ভাবে চালনা করা হয়েছে, যে পরিবেশে ছিলাম আমি ঠিক তেমনই হয়েছি। ক্ষতি করতে এসেও করনি কেন? পারিনি আমি। যাকে কালিমা পরে বিয়ে করেছি তার ক্ষতি করতে মন সায় দেয়নি, তবে তান্ত্রিক আমাকে একা পাঠায়নি, সাথে আরেকটা জঘন্য জিনকেও পাঠিয়েছিল, যে তোমার বোন অহনার গোসলের সময় তার নগ্ন শরীর দেখি তার সাথে সঙ্গম করতে চেয়েছিল। এই জন্য আমি অহনাকে বারবার নগ্ন হয়ে গোসল করতে বারণ করেছিলাম। তার বাচ্চা মন এসব আমলে নেয়নি, তাই সেদিন বাধ্য হয়ে শাসন করেছিলাম। তোমার মাকেও আমি ফেলিনি, সেই জিন আমার শরীরের রন্ধ্রে প্রবেশ করে এসব করেছে। সেদিন রাতে তোমার কি হয়েছিল? পূর্ণ চাঁদের আলোয় আমাদের শক্তি বৃদ্ধি পায়, তখন আমরা শক্তি শূন্য থাকি। আমি আজ করতে পেরেছিলাম এই সময় তান্ত্রিক বা জিন আমার উপর হামলা করতে পারি, তাই তোকে বলেছিলাম সেখানে থাকতে, কিন্তু তুই চলে গেলি। সেই সুযোগে ওরা আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আহিনের কথাটা শুনে খুব খারাপ লাগছে। কত বড় ভুলটাই না করেছিল সে। আমি এখন আর তোদের সাথে থাকতে চাচ্ছি না। একজন খারাপ পরীর সাথে আজীবন তোর কাটানো ঠিক হবে না। আমাকে তালাক দিয়ে দে তুই। আহিন জাফরিনের মুখটা চেপে ধরে বলল, এটা কখনোই হবে না। আমাকে সারা জীবন জ্বালানোর দায়িত্বটা তোমায় নিতেই হবে। বিনিময়ে তুমি খারাপ জিনিসগুলো ত্যাগ করো। কিন্তু তোর পরিবার? কেউ এসব কখনোই জানবে না। জাফরিন আর কিছু বলতে পারে না। আহিনের বুকে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়ে। আহিন আস্তে আস্তে জাফরিনের চুলে বিলি কেটে যায়। জাফরিন একটু চুপ থেকে খিলখিলিয়ে হেসিয়ে বলে, আমাকে শেষবারের মতো বকরি এনে খাওয়াবি? আহিনের শরীর গুলিয়ে ওঠে। পানসে মুখ করে বলে, আবার? হ্যাঁ, এবার দুজনে একসাথে গাছে বসে খাবো, কেমন? কথাটা শুনে আহিনের মাথা ঘুরতে থাকে। জাফরিন কাদের উপর পড়ে ওয়াক ওয়াক করতে থাকে, আর জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন আর জাফরিন পাশাপাশি বসে আছে ছাদের রেলিংয়ে। জাফরিন অভ্যাস মতোই পা দোলাচ্ছে আর মাথাটা আহিনের কাঁধের উপর রেখে গুনগুন করছে। আহিন পিঠের পিছনে হাত দিয়ে জাফরিনকে শক্ত করে বুকের কাছে জড়িয়ে রেখেছে। জাফরিনের দিকে যতবার তাকায় নিজেকে খুব সুখী একজন মানুষ মনে হয়। জাফরিন আহিনের কথায় নিজের খারাপ সত্তাকে ত্যাগ করে খুব মন দিয়ে সংসার করতে ব্যস্ত হয়ে গেছে। আগের মতো বাচ্চামি খুব একটা করে না, তবু আহিনকে ভয় দেখানোর জন্য মাঝে মাঝে বকরি খাওয়ার কথা বলে। ছেলেটার মুখের অবস্থা যা হয় তা দেখে ওর প্রচন্ড হাসি পায়। এত ভীতু কেন তার স্বামীটা, ভেবেই খিলখিল করে হেসে ওঠে জাফরিন। আহিন হাসির শব্দে জাফরিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। হাসলে মেয়েটার বাচ্চা বাচ্চা ভাবটা ফিরে আসে। হাসছো কেন? তুই কি ভিতরে বুদ্ধু? একসময় ছিলাম বটে, এখন পরির সাথে থেকে থেকে সাহসী হয়ে গেছি। না হলে কি রাত 3টা বাজে কেউ পরির সাথে ছাদে উঠে বসে থাকে? জাফরিন কৃত্রিম রাগ দেখায়। পরিচয়টা তার এখন আর ভালো লাগে না। শুনলেই অতীত মনে পড়ে যায়। কত মানুষের ক্ষতি করেছে এই পরিচয়ে। পরি করিস কেন সব সময়? আমি এখন পরি নই, তোর বিয়ে করা বউ। বারবার বারণ করার পরও কেন ডাকিস আমাকে ওই পরিচয়ে? আহিন বেশ মজা পায় জাফরিনের রাগ দেখে, অথচ এই পরিচয়ে বিয়ের প্রথম রাত থেকে তাকে ভয় দেখিয়ে এসেছে, করুণ অবস্থা করে ছেড়েছে। এখন কিনা এই পরিচয়ে শুনলেই রাগ করে। আহিন জাফরিনের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, এত রাগ করো কেন? এই পরিচয় তো তুমি প্রথম রাতে দিয়েছিলে। কতদিন ভয় দেখিয়েছো বলো? জাফরিন গোমরা মুখ করে আহিনের দিকে তাকায়, তারপর হাসি প্রসারিত করে বলল, পরি যখন করিস আমাকে বকরি এনে খাওয়া। কথা শুনে আহিনের মুখ কালো হয়ে গেল। জাফরিন খিলখিল করে হাসতে থাকে। আহিন পানসে মুখ করে বলে, এসব বলে খুব মজা নাও না? তো চেহারাটা না দেখার মতো হয়, বুঝলি? আহিনও জাফরিনের হাসির সাথে তাল মিলায়। মেয়েটার সহ্য ক্ষমতা প্রচুর, কোনো কিছুতেই মন বেশিক্ষণ খারাপ করে থাকে না। সময় যত যাচ্ছে তার জাফরিনের গুণগুলো বেশ ভালো লাগছে। 1 বছর আগে অজানা কারণবশত জাফরিনের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে সে বেশ চেষ্টা করছে আবার ঘর আলো করার জন্য, কিন্তু এখনো কোনো সুসংবাদ আসেনি। তাও এই 2 বছরের সংসারে দুজনের ভালোবাসার কোনো ঘাটতি নেই। অনাগত বাচ্চার কথা ভেবে যখন আহিনের মনটা ভার হয়ে আসতো, জাফরিন বুঝতে পারত। আহিনের টি শার্টটা খামচে ধরে বলতো, পরির গর্ভে কখনো মানুষের বাচ্চা জন্ম নেয় না, শুধু শুধু আশা করে আছিস। আহিন হাসি খুশি মুখে বলতো, আল্লাহ চাইলে কি না সম্ভব বলো? যদি ভাগ্যে না থাকে তবে আফসোস নেই। আমার জীবনের সেরা প্রাপ্তি হলে তুমি, আর কিছু প্রয়োজন নেই। তারপর থেকে জাফরিন আর কখনো এসব বলতো না। আহিন ভেবে নিয়েছিল জাফরিন হয়তো কথাটায় বেশ সান্ত্বনা পেয়েছে। জাফরিন অবাক দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন বকরির মাংস রান্না করতে ব্যস্ত, বেশ যত্ন সহকারে সব নিজের হাতে করছে। ক্ষীরের পায়েসও বসিয়ে দিয়েছে বাইরের ইটের চুলায়। জাফরিনকে সামনে বসিয়ে রেখেছে, কিছুতে হাত লাগাতে দিচ্ছে না। জাফরিনের চোখ দুটো বারবার ছলছল করে উঠছে। এই মানুষটা তাকে এত ভালোবাসে,
কখনো খারাপ পরি ভেবে ভালোবাসায় খামতি রাখেনি। হঠাৎ তার নাকে পোড়া পোড়া গন্ধ ভেসে আসে। রান্না কি পড়ে যাচ্ছে, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আহিন চোখ তুলে জাফরিনের দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে। চুলা থেকে জাফরিনের শাড়ির আঁচলে আগুন লেগে গেছে। আহিন দ্রুত এসে জগের পানি ঢেলে জাফরিনকে বুকে টেনে নেয়। ভয়ে তার বুক এখনো ধুকপুক করছে। ভাগ্যিস সময় মতো দেখতে পেয়েছে। আরে বুদ্ধু, এত ভয় পাচ্ছিস কেন? দেখলে না, শাড়িতে আগুন লেগে গেছে ঠিক সময়। যদি কিচ্ছু হতো না, সাধারণ আগুনে আমাদের কিছু হয় না। কিন্তু সেদিন তো রিফাত তোমাকে আগুন দিয়ে পুড়াতে চেয়েছিল। হ্যাঁ, তাই আমার কিছু হয়নি। কাচের বোতল গলে যাওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। আর ও তাজা রক্ত ঢালার কথা ভুলে গিয়েছিল, তাই শুধু সাধারণ আগুন আমার কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহর কাছে শুক্রিয়া। তোমাকে আর এখানে বসতে হবে না, বাসায় যাও, আমি রান্না শেষ করে নিয়ে আসছি। বাসায় খাবো না, বাসঝাড়ে বসে খাবো। এসব কি পাগলামি জাফরিন? কথাটা শুনে জাফরিন মুখ গোমরা করে ফেলে। আহিন তা দেখে অগত্যা বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে, আমি রান্না শেষে ডাকবো। বাস ঝরে বসে পা দোলাতে দোলাতে জাফরিন আহিনের হাত থেকে খাচ্ছে আর মাঝে মাঝে বাচ্চামি করছে। জাফরিনের মুখ মুছিয়ে দিয়ে আহিন বলল, খাওয়া শেষ, এখন চলো বাসায় যাবে। আর একটু থাকি না, দেখ আজকে চারটা কত বড় করে উঠেছি। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট থাকবো। ঠিক আছে, তুমি বসো, আমি এগুলো চট করে রেখে আসছি। আহিন চলে যাওয়ার পর হঠাৎ একটা বড্ড ছুরি এসে জাফরিনের পাশ দিয়ে একটা বাঁশের মাঝামাঝি ঢুকে বাঁশ দুখণ্ড হয়ে যায়। জাফরিন ভয় পেয়ে উঠে চারিদিকে তাকাতে থাকে। কাউকে দেখতে পাচ্ছে না সে, তবে মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। কারো পায়ের তলায় বাঁশের শুকনো পাতাগুলো দুমড়ে মুচড়ে যাওয়ার শব্দ কানে আসছে। জাফরিন চিৎকার করে আহিনকে ডাকতে ডাকতে ছুটে যায়, কিন্তু কেউ তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। এর মধ্যে আহিন চলে আসে। জাফরিনকে মাটিতে পড়ে কোকড়াতে দেখে অস্থির হয়ে যায়। জাফরিনের কাছাকাছি আসতেই কেউ বড় বাঁশ দিয়ে তার মাথা বরাবর আঘাত করে। আহিন নিস্তেজ হয়ে মাটিতে চিত হয়ে পড়ে থাকে। জাফরিন প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। ঠোঁটের কাছে এসে শূন্য মিলিয়ে যাচ্ছে। আহিনের শরীরের উপর বসে মুখোশধারী লোকটা শান দেওয়া ছুরি দিয়ে আস্তে আস্তে আহিনের গলা কাটতে থাকে, যেন কুরবানির গরু জবাই করছে। আহিনের রক্তে মাটি ভিজে যাচ্ছে, তার গলা দিয়ে হোস হোস শব্দ বের হচ্ছে। জাফরিন এই দৃশ্য নিজের চোখে সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। বারবার মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। মনে হচ্ছে তার উপর বিশাল আকৃতির পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আহিনের সদ্য তাজা রক্ত মাখানো ছুরি নিয়ে মুখোশধারী জাফরিনের সামনে এসে দাঁড়ায়, তার চুলের মুঠি ধরে দাঁড় করায়। ততক্ষণে চেহারা থেকে মুখোশ সরে যায়। জাফরিনের চিনতে দেরি হয় না, এই সেই রিফাত। কিন্তু সে তো শুনেছিল রিফাত মারা গেছে। তাহলে? বিশ্রী একটা হাসি দেয় রিফাত। জাফরিনের রাগে গা থরথর করে কাঁপছে। রিফাতের পেট বরাবর ঘুষি মারে সে। রিফাত টাল সামলাতে না পেরে বাঁশঝাড়ের ভিতর পড়ে যায়। জাফরিন ছুটে পালিয়ে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্য ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। রিফাত উঠে এসে জাফরিনের শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে দিয়ে টানতে থাকে। জাফরিনের দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস আটকে মরে যাবে। আলতো করে হালকা ফোলা পেটটার উপর হাত রাখে সে। মনে মনে বলে, এবারও তোকে বাঁচাতে পারলাম না, আর তোর বাবা কেউ না। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মৃত্যুর যন্ত্রণাটা আরো বেশি হচ্ছে তার। তার সাথে এখন তাদের ভালোবাসার চিহ্নও বিলুপ্ত হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে জাফরিনের ছোটফোটানিও বন্ধ হয়ে যায়। রিফাত জাফরিনের নাকের কাছে হাত নেয়। জাফরিনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়। তারপর শীষ বাজাতে বাজাতে নিজের পথে হাঁটা দেয়। আফসা অন্ধকারে পড়ে থাকে জাফরিন আর আহিনের মৃত শরীর। জাফরিনের চোখ পানিতে টলমল করছে, তা দেখে আহিন জাফরিনকে কাছে টেনে নিল। দুহাতে মুখটা জড়িয়ে ধরে বলল, সব ঠিক আছে, চিন্তা করো না। জাফরিন নিজেকে সামলাতে না পেরে আহিনের বুকে মাথা ঠেক দিয়ে কান্না করতে লাগলো। আল্লাহর রহমতে আহিন সম্পূর্ণ ঠিক আছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সে আহিনকে হারিয়ে ফেলেছে। আহিনের ছদ্মবেশে জঘন্য জিনটা এসেছিল জাফরিনের উপর হামলা করতে, কিন্তু রিফাতকে দেখে হতবিহ্বল হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই রিফাতের বিশেষ ছুরিটা তার প্রাণ নিয়ে নেয়। জাফরিনের মনটা খসখস করছিল যে তার উপর কেউ হামলা করতে পারে, তাই সে সবসময় আয়াতুল কুরসির অংশ নিজের সাথে রেখেছিল। আর সে রাতে শাড়ির আঁচলে তার সত্যি দম বন্ধ হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে কিছু সময়ের জন্য দম আটকে রেখে গলা আড়ষ্ট করে রাখে, তাই গলায় কোনো চাপ পড়েনি, কেবল মৃতের অভিনয় করেছিল মাত্র। কিন্তু রিফাতকে সে ছাড়বে না। রিফাতের কথা ভেবেই তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি ওই বেটাকে কিছুতেই ছাড়বো না। দুবারও আমার হাত থেকে বাঁচলেও এবার আর বাঁচবে না। শান্ত হও, তোমাকে কিছু করতে হবে না। আমি চাই না আমাদের বেবি আর তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখন নিজেকে নিয়ে একটু সচেতন হও। ওই জানোয়ারটাকে এমনি এমনি ছেড়ে দিব? ওর ব্যবস্থা আমি করব।
এই বাচ্চাটা আমাদের কতদিনের প্রতীক্ষা ছিল। ওর জন্য তুমি সবকিছু ত্যাগ করে শক্তিবিহীন একটা সাধারণ পরী হয়ে বেঁচে আছো। তুমি ওর সাথে এখন কিছুতেই পারবে না। ও হয়তো জানতো তোমার মাঝে আর কোনো অশরীরী শক্তি নেই, তাই এভাবে আক্রমণ করার সাহস দেখিয়েছে। জাফরিন একটু চুপ থেকে বলল, আমার তা মনে হয় না। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আমার উপর হামলা করতে পারত, কারণ সে আমাকে তখনই পরি ভেবেছিল। তার হাতে যে ছুরিটা ছিল তা কোনো সাধারণ ছুরি ছিল না। বেচারা বরাবরই খেলায় কাঁচা। আমাকে ছুরি দিয়ে মারতে এসে আঁচল জড়ি মেরে চলে যায়। সে ভুলেই গিয়েছিল ছুরিটা ছাড়া সে আমার মতো পরীকে মারতে পারবে না। ওকে আমি ছাড়বো না, এর শাস্তি ওকে ঠিক পেতে হবে। ওই বেটা ভীষণ একরোখা। তুই কি ওর সাথে পারবি? আমাকে একটা সুযোগ দে, আমি ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। না, তুমি কিছু করবা না। কেন বুঝতে পারছো না? এতে বিপরীত হতে পারে। তুমি শক্তিহীন জানলে ও তোমাকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের বাচ্চাকেও না। কিন্তু তুই কি করবি? পুলিশে দিব ওকে। তোর মনে হয় ওকে পুলিশ সোজা করতে পারবে? এসব কিছুতেই ও শিক্ষা হবে না। তুই ওকে আমাদের 40-এর দাওয়াতে পাঠানোর ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। আহিন কিছু বলতে চাইলে জাফরিন বাধা দেয়। ইনশাআল্লাহ আমার কিছু হবে না। রিফাত আহিনের বাড়িতে ঢুকে দেখে পুরো বাসায় নীরবতা বিরাজ করছে। কয়েকবার ডেকেও কারো সারা শব্দ পাওয়া গেল না। রাতের বেলায় আয়েশা খানম তাকে ডাকলো কেন সেটাও বুঝতে পারলো না। আচ্ছা, কোনোভাবে কি সবাই ওকে সন্দেহ করছে ভেবে রিফাত থমকে দাঁড়ায়। পরক্ষণে ভাবে তাকে তো কেউ খুন করতে দেখেইনি। উপরন্তু যদি তেমনই হতো সবার আগে পুলিশই তাকে জিজ্ঞাসাবাদ করত। এসব ভাবতে ভাবতে রিফাত বাসার ভেতরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। রিফাত ঢোক গিলে চিৎকার করতে থাকে, কে ওখানে? এমন সময় বাসার সব আলো নিভু নিভু করতে করতে বন্ধ হয়ে যায়। রিফাত সামনে তাকিয়ে দেখে জাফরিন সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে, তার মুখে রক্ত লেগে আছে। জাফরিন জোরে জোরে হেসে বলে, 40-এ খেতে এসেছিস তাই না? আজ তো আমি তোর 40-এ খাবো তোর মাংস দিয়ে। মরে গিয়ে ভালোই হয়েছে, তোর ঘাড় মোটকে মাংস খাওয়ার সুযোগ পেলাম। রিফাত ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাফরিন মরে গিয়েও তাকে মারার জন্য ফিরে এসেছে। এইবার তো জাফরিন তাকে নিশ্চিত ছাড়বে না। পালাতে যাবে এমন সময় তার গায়ে নাড়ি ভুড়ি রক্ত এসে পড়লো। সে আর স্থির থাকতে পারলো না, অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লো। জাফরিন এসে রিফাতকে ভালো করে দেখলো, বেটা ভয়েই অজ্ঞান হয়ে গেছে। এটুকুই সাহস নিয়ে এত বড় একটা কাজ করতে এসেছিল। আহিন জাফরিনের পাশে এসে দাঁড়ালো। মারা গেল নাকি? না, ভয় অজ্ঞান হয়েছে মাত্র। বাসে সবাই ফেরার আগে একে কোথাও ফেলে আসতে হবে। কোথায় ফেলবে? যেখানে সে আমাকে মারার চেষ্টা করেছিল, লোক ডাকিয়ে একেও সেখানে ফেলে দিয়ে আয়। তার আগে লোক দেখে বলবি একে যেন পাগলের ইনজেকশন দিয়ে দেয়। লুচু বেটা। আয়েশা বেগম বিমূর্ষ চোখে হসপিটালের করিডোরে বসে আছেন। জাফরিন গর্ভবতী কথাটা শুনে উনি যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। জাফরিনকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না সে গর্ভবতী। তার উপর মাত্র 6 মাসের মাথায় কারো প্রসব ব্যথা উঠার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে এসেছে আহিন। আহিনের খুব দুশ্চিন্তা হচ্ছে এইবারে যেন তার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। জাফরিন এই বাচ্চাটার জন্য সবকিছু ত্যাগ করেছে। এবার যদি কোনো দুঃসংবাদ শুনে ও হয়তো ভেঙেই পড়বে। নার্স এসে খবর দিল একটি সুস্থ স্বাভাবিক মেয়ে বাবু হয়েছে। আহিন খুব খুশি হলেও আয়েশা খানম কেন জানি খুশি হতে পারছে না। তার মনে হচ্ছে এসব কোনো কিছু স্বাভাবিক নয়। জাফরিনের কাছে এসে দেখলেন তার সবেমাত্র জ্ঞান ফিরেছে। তিনি জাফরিনের পাশে বসলেন। নার্স এসে দোলনায় বাচ্চাটাকে রেখে গেলেন। আয়েশা খানম সেদিকে একবারও তাকালেন না। জাফরিন কিছু বলার আগেই তার হাত ধরে বলতে শুরু করলেন, তুই যদি আমাকে সত্যি তোর মা ভেবে থাকিস তবে বল, এসবের পিছনে কারণ কি? কেন 6 মাসের মাথায় তোর ডেলিভারি হলো? জাফরিন আয়েশা খানমের এই অবস্থা দেখে থ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না। তাও এই মানুষটাকে সে মা ভেবেছে, তাকে তো মিথ্যা বলতে পারে না। আসলে মা, আমি মানুষ নই, একজন পরী, তাই অস্বাভাবিকভাবেই এসব ঘটেছে। আয়েশা খানম 420 ভোল্টের শক খাওয়ার মতো চেহারা করে বললেন, তার মানে এই মেয়েটা পরীর মেয়ে? আমার বংশধর কিনা আমাদের ভিন্ন এক জাতি? জাফরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, তুমি আমার ছেলের জীবনে থাকবে না। আমি কখনোই এমন নাতনিকে মেনে নিতে পারবো না। তাকে দেখলে আমার ভয় করবে, শরীর ঘিন ঘিন করবে। এর চেয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে যেখান থেকে এসেছো তোমার মেয়েকে নিয়ে সেখানে চলে যাও। বেঁচে থাকতে তোমার আর তোমার মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। জাফরিন কাঁদতে কাঁদতে মেয়েটাকে কোলে নিল। মাশাআল্লাহ, দেখতে পরীর মতো সুন্দর, আইনের মতো চেহারা হয়েছে একদম। এর মুখ কেন এরা দেখতে চায় না? পরী তো সে, দোস্ত তার, এজন্য বাচ্চা মেয়েটাকে কেন দূরে সরিয়ে দিবে? আহিন আয়েশা খানমের পাশে দাঁড়িয়ে বলল, মা,
তাহলে তো আমিও তোমাদেরকে ঠকিয়েছি। আমি তো প্রথম দিন থেকে জানতাম জাফরিন একজন পরী, শুধু পরী নয়, খারাপ ধরনের পরী। তাও আমি ওর সাথে এত বছর সংসার করেছি, কারণ ও খারাপ নয়। এই বাচ্চাটাকে যে তুমি এত কটু কথা বলছো, এই মেয়েকে পৃথিবীতে আনার জন্য ও সব কিছু ত্যাগ করেছে, এমনকি নিজের শক্তি, স্বভাব সব বাচ্চাটার উপর কোনো প্রভাব পড়তে দেয়নি। তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েও তার মায়ের মতো হবে। ও পরের মেয়ে জানার পর আমার আর ওকে নাতনি বলে মানতে ইচ্ছে হবে না। তাহলে তুমি তোমার ছেলেকে হারানোর প্রস্তুতি নাও, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। বৌমা অপসরের খাবারটা নিয়ে দিয়ে যাও তো, আমি খাইয়ে দিব। তুমি বরং খেয়ে একটু ঘুমাও। জাফরিন খাবারটা আয়েশা খানমের পাশে রেখে আঁচলে হাত মুছতে মুছতে হাসি দেয়। তার 6 মাসের মেয়েটিকে এখন শাশুড়ি দেখাশোনা করেন। এক মুহূর্তের জন্য কোল ছাড়া করতে চান না। অন্য নাম রাখা হলেও উনি পরীর মেয়ে অপসরী বলেই ডাকেন। আহিন জাফরিনকে বসে বসে পা দোলাতে দেখে বলল, এত খুশি কি নিয়ে? জাফরিন আহিনের গলা জড়িয়ে ধরে বলে, জানিস, মা আমাদের মেয়েকে আস্তে আস্তে করে পুরোপুরি মেনে নিয়েছেন। সেদিন নিজের ছেলেকে হারানোর ভয় মানতে বাধ্য হলেও এখন আর নাতনিকে খুব ভালোবেসে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েটাই এমন, যাকে ভালো না বেসে থাকা যাবে না। অবশ্য তার মা পরীটাও এমনই। জাফরিন আগের মতোই খিলখিলিয়ে হেসে ওঠে। আমাদের মেয়ের তো আকিকা করতে হবে। কি দিয়ে করা হবে? জাফরিন একগাল হাসি দিয়ে বলল, করি, এইবার কিন্তু ডাবল, একটা মেয়ের জন্য আর একটা মেয়ের মায়ের জন্য। আর রান্না করবে কিন্তু মেয়ের বাপ, চাইলেও সে আমাদের সাথেই খেতে পারে। আহিন নিজের মুখে চেপে ধরে বলে। শান্তি দিবা না? জাফরিন আগের মতো বাচ্চাদের মতো হেসে ওঠে। আহিনকে জ্বালাতে তার যে ভীষণ ভালো লাগে, আর তার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। সমাপ্ত।